আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কেমন আছেন সবাই? আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে আমরা কোশ্চেন সমাধান করব। কোশ্চেন সমাধান করলে কি হবে, বিগত সালের আমাদের কাছে মোটামুটি 50 সেট প্রশ্ন আছে। বিগত সালের কয় সেট? 50 সেট প্রশ্ন যদি আমরা সমাধান করি বিগত সালের, এইখান থেকেও 8-10 পাওয়া পসিবল। এইখান থেকেও 8-10 পাওয়া পসিবল। আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে, যেমন গতকালকে আমরা একটা বেসিক ক্লাস নিয়েছিলাম, আজকে আমরা একটা প্রশ্নের সমাধান করতেছি। আবার নেক্সট দিন আবার যেদিন ক্লাস নেব ওই দিন একটা বেসিক ক্লাস নেব, তারপরে একটা করে প্রশ্ন সমাধান করব। তাহলে আমাদের কনফিডেন্সটা বেড়ে যাবে। চাকরির পরীক্ষায় কনফিডেন্স বাড়ানো কিন্তু অনেক কিছু। আপনি দেখা গেল যে অনেক সময় অনেকে কিন্তু এই টাইপের প্রশ্ন করেন, ভাইয়া যে কি হয়, অনেক সময় কিন্তু প্রশ্ন করেন যে ভাই আমি এমনি ম্যাথ পারি বাট চাকরির পরীক্ষায় গিয়ে পারি না। এজন্য মাঝে মাঝে আমরা প্রশ্ন সমাধান করার চেষ্টা করব কত সহজে। যেমন এইখানে মনে হয় 15টা ম্যাথ ছিল, এটা কিন্তু 2012 সালের পরীক্ষা। তখন দেখেন এরা 1 ঘন্টা 20 মিনিট সময় দিত, 80টা প্রশ্নের জন্য সময় দিত 1 ঘন্টা 20 মিনিট, মানে প্রতিটা প্রশ্নের জন্য 1 ঘন্টা করে সময় দিত। এখন 75টা প্রশ্নের জন্য আপনাকে সময় দেয় কয় মিনিট? 60 মিনিট। দেখেন মিনিট কিন্তু কমিয়ে দিচ্ছে, কারণ প্লয়মেন্ট ট্যালেন্ট হয়েছে না। 60 মিনিট সময় দেয়, 60 মিনিটের মধ্যেই আপনার 75টা ম্যাথ, দেখেন 75টা প্রশ্ন সমাধান করতে হবে, যার মধ্যে প্রায় 20টা ম্যাথ থাকে। আগে ম্যাথ থাকতো 15টা 16টা এরকম, এখন কিন্তু ম্যাথ কিন্তু বাড়িয়ে দিয়েছে, আবার মিনিটও কমাই দিয়েছে। সো আপনাকে ওইভাবে প্রিপারেশন নিতে হবে যাতে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে কভার করতে পারেন। এখন আসেন যে কে কে শেয়ার করছেন কাইন্ডলি একটু বলবেন, দ্রুত বলবেন। এই যে বলছিলাম না যে গতকালকে কিন্তু শেয়ার এবং কি শেয়ারের পরিমাণটা বেশি ছিল, এই জন্য কিন্তু আজকে কিন্তু ইচ্ছে হলো যে না আরেকটা ক্লাস নিয়ে নিই, তাহলে কিন্তু ভালো লাগবে, মানে আপনাদেরও ভালো লাগবে, সাথে আমারও ভালো লাগবে। যে কে কে শেয়ার করছেন শুধু তাদের কমেন্টটা পড়বো, এরপরে স্যার নিবন্ধন নতুন পদ্ধতিটা বলেন। আচ্ছা নিবন্ধন নিয়ে কথা বলবো শেষের দিকে। পেড বেসে তো প্রতি ক্লাসেই প্রশ্ন সমাধান করা হয়। এখন আসেন, এমডি মোবারক হোসেন বলছেন, হাসান বলছেন যে 15টা শেয়ার ডান, গুড। শোবার রেজা আহমেদ বলছেন যে শেয়ার ডান। নিধি শর্মা সরকার, শুধু যারা শেয়ার করছেন তাদের কমেন্টে আমি পড়বো, এরপর আমরা ক্লাস অঙ্কে চলে যাব, ঠিক আছে? শুধু যারা শেয়ার করছেন, আবার বলতেছি শেয়ার করলে আপনাদের লাভ। রুবেল দাস শেয়ার করছেন, শারমিন আক্তার শেয়ার করছেন, হুমায়রা পাখি শেয়ার ডান, গুড। আরিফা সুলতানা শেয়ার করেছি স্যার, আলহামদুলিল্লাহ। জাকির হুসাইন শেয়ার ডান। ওমর কি ফারুকানি শেয়ার ডান। সাইমুল ইসলাম, তারপরে ইসলামের আলো
ডান মানে শেয়ার করছেন, তৃষ্ণার্ত শেয়ার করছেন, ফারজানা আক্তার শেয়ার করেছেন, জেসমিন আক্তার শেয়ার করেছেন, রোমান আফরুজ রুমু বলছেন তন্ময় ভাইয়া কেমন আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি। কল্পনা দাস শেয়ার ডান, লীলাম্বরী নীল ডান, নেশার উদ্দিন শেয়ার ডান, আজুমান আক্তার শেয়ার ডান। শুধু যারা শেয়ার করেছেন সুমাইয়া আফরোজ শেয়ার করেছেন, শাহিদা আক্তার 6টা শেয়ার ডান করছি। থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনাকে। এরপর হচ্ছে কে নয়ন হাসান শেয়ার ডান। আলী আকবর মুন্সি বলছে বেসিক ম্যাথ কোর্স 1 ফিলিং লাগছে। হ্যাঁ বেসিক ম্যাথ 1, যারা বেসিক ম্যাথ কোর্স 1-এ ভর্তি আছেন, আবার বলতেছি যারা বেসিক ম্যাথ কোর্স 1-এ ভর্তি আছেন এই ক্লাসগুলো করবেন, তাহলে দেখা গেল ম্যাথে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। আমার বলতেছি ওইখানেও তো আপনি বেসিক শিখতেছেন, এইখানে এসে যদি এই ক্লাসগুলো যদি আরেকবার করেন তা তো বুঝতেছেন আপনার প্রিপারেশন কোন পর্যায়ে চলে যাবে। মিঠুন দেবনাথ, হ্যাঁ মিঠুন দেবনাথ আমার একজন প্রিয় স্টুডেন্ট, সে অনেক আগে থেকে আমাদের সাথে আছে। ফাল্গুনী বিশ্বাস, নাদির আক্তার নিশি, এমডি কবির হাসান, তারপরে লুৎফা ইয়াসমিন, তারপরে ইকরা ইসমাইল শেয়ার করছেন, শাহিনা আক্তার আমি শেয়ার করছি, ধন্যবাদ। মোহাম্মদ ইউনিস বলছেন তন্ময় ভাই কী খবর, আলহামদুলিল্লাহ। পুতুল শেয়ার করছেন, ইসরাত জাহান তানিয়া শেয়ার করেছেন, জেসমিন আক্তার 5টা শেয়ার করেছেন, সুলতানা নাহিদা শেয়ার ডান, আব্দুল করিম শেয়ার ডান, রেণুকা খাতুন শেয়ার করেছেন, সাজিদ আক্তার। আচ্ছা সবাই তো বলতেছেন স্যার আমার জন্ম তারিখ 6/5/1990, তার মানে আপনার বয়স হইতেছে 1990 যদি হয়ে থাকে 10 আর 25 35 তো ক্রস হয়ে যায়, তাহলে তো করতে পারবেন না, মনে হচ্ছে 35 ক্রস হয়ে যাচ্ছে আপনার বয়স, 35 বছরের বেশি হলে করতে পারবেন না। আচ্ছা একটু দেখি যে কয়জনে শেয়ার করছেন, সবাই তো বলতেছেন যে শেয়ার ডান, কয়জনে শেয়ার করছেন একটু দেখি। মাত্র 318টা শেয়ার করছেন, 800 জন স্টুডেন্ট ক্লাস দেখতেছেন, এটা কোনো কথা বলেন? শেয়ার করতেছেন সবাই নাকি শেয়ার করছেন বলতেছেন, শেয়ার না করলে আপনাদের লস, ক্লাস হবে অনেকদিন পর, এটা মনে রাখবেন। শেয়ার না করলে আপনাদেরই লস, আমার কোনো লস নাই। 336 জন শেয়ার করছেন, অথচ 900 জন আমরা ক্লাসটা দেখতেছি। আচ্ছা যাই হোক, এখানে কিন্তু 15টা ম্যাথ আছে। 15টা ম্যাথ করা মানে কি 15টা নিয়ম শিখা, আমি কিন্তু প্রত্যেকটা নিয়ম সহ শিখাবো। আবারও বলতেছি শুধু একটা ম্যাথ সমাধান করে চলে যাবো এরকম না, এই টাইপের যে ম্যাথই আসুক, এই 15টা যে নিয়ম আছে সব মিলিয়ে ধরেন যে 1000 নিয়ম আছে ম্যাথের, তার মধ্যে মনে করেন এই 15টা একটা নিয়ম। তো এই 15টা নিয়ম থেকে যে প্রশ্নগুলো আসবে আপনি যাতে সবগুলাই করতে পারেন পরীক্ষার হলে, ওইভাবে আমি পড়াবো, সত্যিকার কথা। এই দেখেন আমাদের এক স্টুডেন্ট সাইদুর রহমান বলছে 20তম চাকরি হয়েছে স্যার ডিসি অফিসে, দোয়া করবেন। যাক আলহামদুলিল্লাহ, এই যে ভালো লাগে এরকম ইনবক্সে প্রতিদিনই কোনো না কোনো SMS আসে যে ভাই আমার অমুক জায়গায় চাকরি হয়েছে, ভাই আমার অমুক জায়গায় চাকরি হয়েছে, খুব ভালো লাগে এই বিষয়গুলা। হ্যাঁ যে কোনো বই, আমাদের যে কোনো বই আপনি লাইব্রেরিতে পাবেন। আর আমাদের কিন্তু ম্যাথের একটা বেসিক ম্যাথ কোর্স চালু আছে, আপনি চাইলে ওই কোর্সেও ভর্তি হতে পারেন, নামে মাত্র 510 টাকা ফি নিয়ে ওইখানে ক্লাস করানো হয় সেমভাবে। হেনা খাতুন স্যার আমি শেয়ার করেছি, 1-2 একসাথে দেখতেছি, এখন 2 জন একসাথে, যাক আপনাদের 2 জনের জন্য শুভকামনা হলো। আচ্ছা আর শুরু করে দেব বলেন। আর এইটা আপনারা কি মনে করেন যে এই যে ক্লাসের ফাঁকে আমি কিন্তু এখন কিন্তু বললাম তো সপ্তাহে 3 থেকে 4টা ফ্রি ক্লাস পাবেন ম্যাথেরই শুধু, তারপরে জিকে ক্লাস পাবেন, বাংলা ক্লাস পাবেন। আগের মতোই আমরা কিন্তু সব কিন্তু চালু করে দিচ্ছি যে 3 থেকে 4টা মিনিমাম 2টা ম্যাথ ক্লাস, জিকে ক্লাস পাবেন 2টা বা 1টা, সেমভাবে বাংলা ক্লাস 1টা বা 2টা পাবেন প্রতি সপ্তাহে। তার মানে প্রায় প্রতিদিন আপনারা ফ্রি ক্লাস পাবেন। সো এরকম কিন্তু কোনো প্ল্যাটফর্ম আপনাকে ফ্রিতে দেবে না। আপনারা যারা বলতেছেন স্যার খালি আমরা তো কোর্সের বিজ্ঞাপনও দিই না, মন চাইলে আমাদের কোর্সে ভর্তি হবেন, মন না চাইলে ভর্তি হবেন না। কিন্তু আপনি যদি আমাদের ফ্রি ক্লাসগুলোও করেন তারপর আপনার কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই, আপনি ভালো মানে নিজের যদি ইচ্ছা থাকে, শুধু আমাদের এই 4টা বই, আমাদের যে 4টা বই আছে, এই জব ম্যাথ, জব ইংলিশ, জব ডাইজেস্ট, 4টা বই যদি আপনার কাছে থাকে আর আমাদের ফ্রি ক্লাসগুলো যদি করেন, এই বইগুলো কিন্তু স্পেশাল ফর প্রাইমারি, যারা প্রাইমারি প্রিপারেশন দিবেন তাদের আলটিমেট নিবন্ধনের প্রিপারেশন হয়ে যাবে, সাথে 11 থেকে 20তম গ্রেডের চাকরির পরীক্ষার প্রিপারেশন একসাথে হয়ে যাবে। আপনি আলাদা আলাদা কেন বই কিনবেন? প্রাইমারির জন্য একটা বই কিনলেন, নিবন্ধনের জন্য একটা কিনলেন, 11 থেকে 20তম গ্রেডের জন্য দরকার আছে এই এক সেট বই পড়লে তো আপনার সবই হয়ে যাচ্ছে।
সো এই বইগুলোর সাথে থাকলে আমাদের কোনো কোর্সেও আপনার ভর্তি হওয়ার দরকার নেই। আপনি জাস্ট আমাদের ফ্রি ক্লাসগুলো করলেও, এখন থেকে নিয়মিত ক্লাস হবে, ফ্রি ক্লাসগুলো যদি করেন আপনি ভালো করতে পারবেন। সাইদুর রহমান, আপনার জন্য শুভকামনা, আপনার জব হয়ে গেছে, যাক আমাদেরকেও মনে রাখবেন আপনি। ঠিক আছে, তাহলে কি এটা কি আপনাদের ভালো লাগবে? 1000, যাক আলহামদুলিল্লাহ 1000 স্টুডেন্ট একসাথে দেখতেছেন। আর যেটা বললাম যে আপনাদের মতামত কি, যে আমি চাচ্ছি যে মাঝে মাঝে একটা করে প্রাইমারি, যেহেতু সামনে প্রাইমারি বিশাল বড় একটা সার্কুলার আসতেছে, মাঝে মাঝে এরকম একটা করে প্রাইমারি প্রশ্ন সমাধান করবো। এইভাবে সমাধান করতে করতে যতগুলো আমার কাছে 50 সেট প্রশ্ন আছে, এই 50 সেট প্রশ্নই আমি আপনাদেরকে সমাধান করে দিতে চাই। বেসিক তো শেখাবোই, বেসিক প্লাস এই প্রশ্নগুলো সমাধান করবো। আপনাদের মতামত কি, শুধু বেসিক পড়াবো নাকি প্রশ্ন বাদ দেবো, নাকি প্রশ্নই পড়াবো বেসিক বাদ দেবো, কোনটা বলেন? এখন বইয়ের আলাপ করবো না, বইয়ের আলাপ করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন, কারণ এখানে তো আমি মানে ক্লাস নিব। এখন এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, ক্লাস শেষে আপনি এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বই সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন। ফ্রি ক্লাসটা নর্মালি আমি বলে দিই, আমার যে ফ্রি ক্লাসগুলা এগুলো আপনার এই যে 9টা থেকেই হবে, রাত 9টা থেকেই হবে। অন্য ক্লাসগুলার আমি টাইম বলে দেবো, অন্য ক্লাসগুলো হ্যাঁ দুটোই চলবে। ঠিক আছে, মোবারক হোসেন, আমি বলতেছি না, আমি আবারও বলতেছি যে আমাদের কোর্সে ভর্তি হবে ওইরকম না। আমি কাল জাস্ট আপনাদের বলবো আমাদের বইগুলো আপনি নিয়ে নিন। আহামরি যে বই বিক্রি হলে আহামরি লাভ হয় তাও না, এক একটা বইয়ের দামই কত, 290, 260, 270 এরকম দাম আমাদের বইয়ের। সো আমরা শুরু করি আজকে। দেখেন আমি একটা নিয়ম পড়াবো, এই নিয়ম থেকে যত ম্যাথ আছে আপনি আজকে বাসায় জব ম্যাথ বই থেকে প্র্যাকটিস করবেন। আমাদের প্রথম যে প্রশ্নটা আসছিল এখানে দেখেন সুন্দর করে লেখা আছে ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ। হ্যাঁ, ওই দিন এক স্টুডেন্ট কমেন্ট করছে, স্যার আপনি যে অঙ্ক এত ক্যালকুলেশন করতেছেন এগুলা তো আমি কি ক্যালকুলেটরটা খুব দ্রুত করতে পারি। ক্যালকুলেটরটা দ্রুত করা যাবে, বাট পরীক্ষার হলে ক্যালকুলেটর ইউজ করা যাবে না। এই টাইপের অঙ্ক আসলে আমি বেসিকটা যদি পড়াই, নর্মালি আমি বেসিক পড়াবো, তারপর একদম প্রশ্ন দেখে কিভাবে অ্যান্সার দিবেন, কোনো ধরনের সময় যাবে না আপনার। প্রথমে বলছে 6 জন শ্রমিক 5 দিনে এত টাকা আয় করে, 10 জন শ্রমিক কত দিনে সমপরিমাণ, দেখেন সমপরিমাণ বলতে কি বলছে, এই 1800 টাকা আয় করে, এইটাই সমপরিমাণ। বলতেছে 6 জন শ্রমিক 5 দিনে 1800 টাকা আয় করে, 10 জন শ্রমিক কত দিনে সমপরিমাণ টাকা আয় করবে। কত দিন, দিন জিনিসটা চেয়েছে, আমাদের দিনটা বের করতে হবে। এই জন্য দিনটা হাতের কোন সাইডে লিখবেন, ডান সাইডে দিনটা লিখবেন। দিনটা যেহেতু আমার দিন বের করতে হবে, এই যে কত দিনে আমরা জানি না, এই জন্য দিনটা সবসময় যে জিনিসটা চাবে এখানে জন থাকলে জনটা লিখতাম। এই এখন আমরা লিখবো যে কি, দেখেন 6 জনে, এই যে 6 জনে 1800 আয় করে, আমি নর্মাল নিয়মে করতেছি, এরপর কিন্তু প্রশ্ন দেখেন স্যার 1800 আয় করে কয় দিনে, 5 দিনে। এই যে 6 জনে 1800 টাকা আয় করে 5 দিনে, ঠিক আছে। তাহলে একজনে দেখেন এই 1800 টাকা যদি আয় করতে চায়, দেখেন 6 জনে 1800 টাকা 5 দিনে আয় করতেছে। এখন এই টাকা আমি যদি বলি যে একজনের আয় করতে হবে এই 1800 টাকা একদিনের, তাহলে সময় অবশ্যই বেশি লাগবে, এদিকে দিন, এজন্য কিন্তু এটা গুণ হয়। দেখেন 5 × 6 এত দিন লাগবে। দেখেন এটা কেন গুণ হলো, ভাগ না হয়ে। নর্মালি চিন্তা করেন এটা তো ভাগ হতে পারতো, যে 6 জনে 1800 টাকা আয় করে 5 দিনে, এই 1800 টাকা যদি আমি বলি একজনকে আয় করতে হবে তাহলে সময় অবশ্যই বেশি লাগবে, এজন্য গুণ হয়েছে। এখন আমাদের বলছে যে 10 জন শ্রমিক কত দিনে সমপরিমাণ, মানে 10 জন শ্রমিক এই 1800 টাকা আয় করতে পারবে কত দিনে। তাহলে আমি এখানে একের জায়গায় লিখলাম 10 জন শ্রমিক এই 1800 টাকা আয় করতে কত দিন লাগবে। এখন দেখেন একজনের তুলনায় 10 জনে যখন আয় করবে তাহলে কিন্তু সময় কম লাগবে একজনের তুলনায় 10 জন হলে। এজন্য হইতেছে কি 5, এজন্য দেখেন এখানে কি হবে 5 × 6 নিচে কিন্তু 10, এতদিন। আমরা নর্মালি ছোটবেলায় এইভাবে করছি, আমরা কিন্তু পরীক্ষার হলে এইভাবে করব না। আবারও বলতেছি পরীক্ষার হলে আমরা এইভাবে করব না। দেখেন 5 দ্বিগুণে 10, 2 দ্বিগুণে 3, এতদিন, 3 দিন, তার মানে 3 দিন সময় লাগবে। এটা ছিল বেসিকের। আমরা এখন পরীক্ষার হলে কিভাবে করব দেখেন একটু মনে রাখবেন যে 6 জন শ্রমিক 5 দিনে 1800 টাকা আয় করে, 10 জন শ্রমিক কত দিনে সমপরিমাণ যদি থাকে, সমপরিমাণ এইখানেও 1800 লিখবেন, সমপরিমাণ যেহেতু সমপরিমাণ বলছে 18, তাহলে সমপরিমাণ কাটা যায়, এইটা অঙ্কে কোনো কাজে লাগে না। ঐকিক নিয়মের ক্ষেত্রে সমপরিমাণ বা একই দিনের পরিমাণ যদি সমান হয়, টাকার পরিমাণ যদি সমান হয়, হ্যাঁ এই জিনিসটা
কোনো কাজে লাগে না, এই জন্য এটা কেটে দিবেন সবসময়। তার মানে এই জিনিসটা কাটা। এখন আমাদের দেখেন 1টা 2টা 3টা সংখ্যা থাকবে সবসময়, নর্মালি 3টা থাকতে পারে, এই সমপরিমাণ কাটা দেওয়ার পরে 3টা। প্রথম 2টার গুণফল, এই প্রথম 2টা গুণ করবেন 6 × 5, ভাগ করবেন কোনটা দিয়ে? 3 নম্বর সংখ্যা দিয়ে, ভাগ, অঙ্ক শেষ। তার মানে সমপরিমাণ থাকলে সমপরিমাণ বাদ, প্রথম 2টা গুণ 3 নম্বর সংখ্যা দিয়ে ভাগ, অঙ্ক শেষ। দেখেন 5 দ্বিগুণে 10, 3 দ্বিগুণে 6, এই যে 3 জন। আজকে আপনি জব ম্যাথ বইয়ে, এই জব ম্যাথ বইয়ে যতগুলো ঐকিক নিয়মের এই টাইপের ম্যাথ আছে, ঐকিক নিয়মের, আপনি জাস্ট বইটা খুলে একটু দেখবেন, মিনিমাম 50টা ম্যাথ আছে। কয়টা? এই একটা নিয়ম থেকে 50টি, মিনিমাম 50টি ম্যাথ। কে বুঝছেন এই নিয়মটা? কে বুঝছেন যে এর চেয়ে সহজ কিন্তু হয় না? ঘুরে ফিরে কিন্তু এগুলোই আসে পরীক্ষার হলে, পরীক্ষার হলে কিন্তু এই নিয়ম থেকে আসবে। সো আপনার মিনিমাম 50টা ম্যাথ আছে, এই জব ম্যাথ বই থেকে আপনি প্র্যাকটিস করবেন। বলেন, এটা দেখেন আমি কিন্তু 2টা নিয়মই করেছি। কে বুঝেন নাই সে একটু বলতে পারেন, যে বুঝেন না একটু বলতে পারেন। আমরা কি করব? সমপরিমাণ থাকলে সমপরিমাণ জিনিসটা বাদ দিব, যেমন 1800 সমপরিমাণ, সমপরিমাণ বাদ, প্রথম 2টার গুণফল 3 নম্বর দিয়ে ভাগ, সোজা হিসাব, সকল ক্লাস। ঠিক আছে, এইটা গেল একটা। এখন আসছে দেখেন, এইটা একটু দেখেন, এই যে একটা প্রশ্ন, এখানে একটা প্রশ্ন না, এখানে বলছে 1 হতে 65 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? এখানে 1-এর জায়গায় 1 হতে বলতে পারতো 23 পর্যন্ত, হ্যাঁ, ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? এখানে বলতে পারতো 1 হতে 20 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত? তার মানে একটা অঙ্ক শিক্ষা মানে কি, এই নিয়মের সকল অঙ্ক আমরা শেষ করে ফেলবো। দেখেন এই টাইপের অঙ্ক যদি আসে যে ক্রমিক সংখ্যাগুলোর গড় নির্ণয়ের জন্য, গড় নির্ণয় করতে হলে আমাদের নর্মালি কি করতে হয়? প্রত্যেকটা সংখ্যা 1 থেকে 65 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা আমাদের যোগ করতে হয়। 1 + 2 + 3 + 4 ডট 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 যোগ, এই যে 64 + 65, টোটাল কয়টা সংখ্যা আছে? 65 দিয়ে ভাগ করতে হবে। এত কঠিন কাজ আমরা করতে যাব? বলেন, এত কঠিন করে কি আমরা করতে যাব না? পরীক্ষা হলে এত সময় পাবো না? তাহলে এটা করার টেকনিক আছে একটা। টেকনিকটা হচ্ছে এই শেষের, দেখেন শেষের যে সংখ্যা আছে, শেষের সংখ্যা কত? 65। এইটার সাথে দেখেন প্রথম সংখ্যাটা যোগ করে দেবেন। 1-এর থেকে যদি শুরু হয়, প্রথম সংখ্যাটা আমরা যোগ করে দিলাম, ভাগ কত? 2, অঙ্ক শেষ, অঙ্ক শেষ। বুঝছেন কিনা? এইটা বুঝছেন কিনা? তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার 33। আমি জানি অনেকের কাছে অঙ্কগুলো সহজ মনে হচ্ছে, কিন্তু আপনি দেখেন যে একই নিয়ম থেকে ঘুরে ফিরে আসবে। 1 হতে 20 পর্যন্ত, 23 পর্যন্ত, 1 হতে 23 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? 1 হতে 20 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? পারবেন না এই টাইপের অঙ্ক? তাহলে আমরা 23টা যদি করি, 23 + 1 / 2, তাহলে কত হবে? 24 / 2 = কত? 12। তার 1 হতে 20 পর্যন্ত, তাহলে 20 + 1 / 2, তাহলে কত হবে? 21। 21কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে দেখেন 10 10.5 হবে, মানে 10.5। তাহলে দেখেন একটা অঙ্ক করা মানে কি, আমরা এই নেমের যত অঙ্ক আছে জব ম্যাথ বইটা থেকে, আবার বলতেছি এই বইটা থেকে প্র্যাকটিস করবেন গড়ের অধ্যায়ে গিয়ে। ঠিক আছে, এখন আসেন আমি আপনাকে একটু ক্রিটিক্যাল একটা প্রশ্ন করি। ক্রমিক সংখ্যা না বলে এখানে বললো 1 থেকে 20 পর্যন্ত বিজোড় ক্রমিক সংখ্যাগুলোর, এখানে বলছে ক্রমিক না, আমি দিলাম বিজোড় ক্রমিক সংখ্যাগুলোর বিজোড়। খেয়াল করে দেখেন এখানে, তাহলে কথাটা বললো কি, 1 হতে 20 পর্যন্ত বিজোড় ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত? বিজোড়। তাহলে এখন আপনার আমি এই 20-এর সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করে দেবো, তাহলে কিন্তু অঙ্ক হবে না। এই 20টা কিন্তু জোড় সংখ্যা, আমাদের বলছে বিজোড় সংখ্যা। তাহলে আমাদের দেখতে হবে 20 পর্যন্ত বিজোড় সংখ্যা কে আছে? 20-এর আগে বিজোড় সংখ্যা কত? 19। তাহলে আমাদের 19 চিন্তা করতে হবে। তাহলে 19 + 1 / 2, দেখেন 20 / 2, তাহলে কত হলো? 10। এখন আপনি বলতে পারেন ভাইয়া আপনি এখানে 20 না দিয়ে 19 কেন দিলেন? আমাদের বলছে 20 পর্যন্ত বিজোড় ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? তো বিজোড় সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। আলহামদুলিল্লাহ 1300 স্টুডেন্ট, আরেকটু শেয়ার করে দেন, 1500 হোক, খুব ভালো লাগবে, রেগুলার ক্লাস পাবেন। তো 1 হতে আমাদের যদি বলে 20 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত, তাহলে আমরা কি লিখবো? যে এই 20-এর আগে বিজোড় সংখ্যা কে আছে? 19, এই জন্য 19 + 1 / 2 এটা। এখন এইটা না এসে যদি এটা বলতো 1 হতে 20 পর্যন্ত, দেখেন জোড় সংখ্যাগুলোর গড় কত? 1 হতে 20 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড় কত? তাহলে আমরা কিন্তু ওইভাবে করতাম সরাসরি, এটা তো 20 তো জোড় সংখ্যা, আমরা কিন্তু ওই সিস্টেমে করতে পারতাম। ঠিক আছে, বুঝছেন কি না? এগুলো আপনারা পারবেন। এখন আসেন
একটা অঙ্ক করাবো, এই নিয়মের অঙ্কগুলো অনেকেই ভয় পান। একটা অঙ্ক দিয়ে এই একটা অঙ্ক থেকে গড় বেগের যত অঙ্ক আছে, যেমন গড় বেগ বের করার একটা সূত্র আপনারা মনে রাখবেন, গড় বেগ মোট দূরত্ব, এটা লিখে রাখবেন সবাই। মোট দূরত্ব ভাগ হচ্ছে মোট সময়, এটা মনে থাকবে না? বেগ বের করতে হলে কি দূরত্বকে সময় দ্বারা ভাগ করতে হয়, বেগ বের করতে হলে দূরত্বটাকে বেগ দ্বারা ভাগ সময় দ্বারা ভাগ করতে হয়। এখন দেখেন বলছে একজন মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 6 মাইল যায়, 5 ঘন্টায় যাত্রা স্থানে ফেরত আসে। যাত্রা স্থানে ফেরত আসে মানে কি দেখেন তো, 6 মাইল আমি গেলাম, এই পর্যন্ত হলো 6 মাইল। আবার আমি এখান থেকে এই পর্যন্ত যাত্রা স্থানে, এখান থেকে যাত্রা শুরু করছিলাম, এইখানে ফেরত আসছি, তো তার মানে আমি 6 মাইল আবার ফেরত আসছি। তার মানে একবার 6 মাইল গেছি, আরেকবার 6 মাইল ফেরত আসছি। তার মানে আমাদের টোটাল দূরত্ব তাহলে কত হইতেছে? 6 মাইল গেলাম যাওয়ার সময়, আবার ফেরত আসার সময় যাত্রার স্থানে ফেরত আসছি, 6 মাইল ফেরত আসছি। তার মানে টোটাল আমি কি 6 + 6 টোটাল 12 মাইল আমি কি করছি, 12 মাইল আমি অতিক্রম করছি। এরপরে আমাদের নিচে হবে কি টোটাল সময়টা কত আছে দেখেন তো। যাওয়ার সময় স্রোতের অনুকূলে আমি 2 ঘন্টায় আমি 6 মাইল গেছি, যাওয়ার সময় লাগলো আমার 2 ঘন্টা। আবার যখন আমি এই 6 মাইল ফেরত আসছি দেখেন, তখন আমার সময় লাগছে স্রোতের প্রতিকূলে, মানে উল্টা দিকে, স্রোত যেদিকে আসতেছে তার অপর দিকে আসছি, 5 ঘন্টা সময় লাগছে, এজন্য 5। তার মানে আমাদের টোটাল দেখেন মোট দূরত্ব কত, 6 + 6, আর মোট সময় কত। জাস্ট আপনার এত কিছু চিন্তা করার দরকার নাই, আপনি এখান থেকে দেখবেন যে টোটাল দূরত্বটা কত আর মোট সময়টা কত। তাহলে 2 + 2 উপরে হইতেছে 12, নিচে হচ্ছে 7। এখন এটাকে এটা দ্বারা ভাগ করতে হবে, এটা কিন্তু সরাসরি অ্যান্সার নাই, এজন্য এটাকে ভাগ করতে হলে দেখেন 7 যায় কয়বার, একবার, এখানে 7 থাকে 5। এখন এইটাকে এইভাবে লিখতে হয়, কিভাবে লিখতে হয়, উপরে যায় 5, নিচে 7, এই যে 7 × 7 আর 5 কত 12, 12/7। তার মানে এক সমস্ত 7 × 5। কে বুঝেন নাই? জাস্ট এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে, মোট সময় বাই মোট দূরত্ব বাই মোট সময়। কি বের করতে হলে গড় বেগ যখন আমরা বের করব, মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করব। এই নিয়মের অনেকগুলো অঙ্ক আছে বইয়ের মধ্যে, জব ম্যাথ বইটা খুললে অনেকগুলো অঙ্ক পাবেন। 1400 আর 100 সবাই একটু শেয়ার করেন, 1500 হলে যাক অনেক ভালো লাগবে। 1400 স্টুডেন্ট এই মুহূর্তে আমরা দেখতেছি এই ক্লাসটা। তো গড় বেগ কি মোট দূরত্ব বাই মোট সময়, এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা লিখে রাখতে পারেন। ক্লিয়ার? কয়টা করাইলাম আমরা? 3টা। এখন দেখেন আরেকটা অঙ্ক করা, এইটা দেখেন, এটা আরো ভালো লাগবে। এই অঙ্কটা এত জায়গায় আসছে আপনি কল্পনাও করতে পারবেন না। খালি এই 40-এর জায়গায় সংখ্যাটা চেঞ্জ হয়, 32 আসে, 40-এর জায়গায় 20 আসে, মানে এই সংখ্যাটা চেঞ্জ করে দেয়। হ্যাঁ, আমাদের বলছে লঞ্চ স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 15 কিলোমিটার, 5 কিলোমিটার, নদীপথে 40 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পুনরায় যথাস্থানে, মানে 40 কিলোমিটার গেলাম, আবার 40 কিলোমিটার ফিরে আসতে সময় লাগবে কত? দেখেন 40 কিলোমিটার গিয়ে আবার 40 কিলোমিটার ফেরত আসতে আমাদের মোট সময় কত লাগবে? সময় বের করার একটা সূত্র আছে, এটা মনে রাখেন, সময় ইকুয়াল দূরত্ব বাই বেগ, দূরত্ব বাই বেগ। আগে কি আসছিল, আগেরটা পড়ছিলাম বেগ ইকুয়াল দূরত্ব বাই সময়, ওইটা থেকে আসছে দেখেন, বেগ ইকুয়াল দূরত্ব বাই সময়। তাহলে সময় ইকুয়াল দূরত্ব বাই বেগ, আর বেগ ইকুয়াল দূরত্ব বাই সময়। মানে কি এই সময়টা এইখানে গেছে, দেখেন সময়টা এই যে বেগ এইখানে ছিল, সময়টা এইখানে আছে, বেগটা এইখানে চলে গেছে। তার মানে সময় ইকুয়াল দূরত্ব বাই বেগ। সময় বের করতে হলে দূরত্বটাকে আমাদের বেগ দ্বারা ভাগ করতে হবে, দূরত্বটাকে আমাদের বেগ দ্বারা। এই অঙ্ক কিন্তু আমি 30 সেকেন্ডে কিভাবে করতে পারেন ওইটাও দেখাবো, প্রথমে আমি বেসিক দেখাবো। সময়টাকে আমরা কি করব, দূরত্ব বাই বেগ দ্বারা ভাগ করব সময় যদি বের করতে চাই। আবার বেগ বের করতে হলে সবসময় দূরত্বের উপরে, কিন্তু দেখেন বেগ বের করতে হলে দূরত্বকে সময় দ্বারা ভাগ করতে হবে। তো এখন দেখেন আমরা যদি একটু চিন্তা করি, এখানে খেয়াল করেন যে আমরা যাওয়ার সময় কত লাগছে, মানে যেতে কত সময় লাগছে, আমি দূরত্ব কত 40 কিলোমিটার দূরত্ব আমি গিয়েছি। এখন ব্যাগটা কত দেখেন, যখন আমি যাইতেছি একবার স্রোতের অনুকূলে ব্যাগ হয়, আরেকবার স্রোতের প্রতিকূলে। মনে করেন আমি গেলাম এই দিকে, মনে করেন স্রোতরা এই দিকে যাচ্ছে, তার মানে যাওয়ার সময় আমি স্রোতের অনুকূলে গেলাম, মানে স্রোত যে দিকে আমি ওই দিকে যাইতেছি। আবার ফেরত আসার সময় 40 কিলোমিটার আমি স্রোতের প্রতিকূলে, মানে স্রোত যাইতেছে এই দিকে, কিন্তু আমি ফেরত আসতেছি এই দিকে। ঠিক আছে, আমি যাচ্ছিও এই দিকে, স্রোত যাচ্ছে এই দিকে, এই জন্য ব্যাগ দুইটা যোগ হয়। স্রোতের অনুকূলে ব্যাগ এই যে 15 + 15 হইতেছে 20। আবার আসার সময় আমি যেহেতু স্রোতের উল্টার দিকে আসতেছি, ব্যাগ দুইটা বিয়োগ হয়, এই 15 -
5 ইকুয়াল 10, মানে যাওয়ার সময় তাহলে বেগ আমাদের কত হচ্ছে 20, কারণ আমি ধরে নিছি আমি স্রোতের অনুকূলে গেছি, মানে স্রোত যেদিকে যাচ্ছে আমি ওই দিকে যাচ্ছি, এই জন্য বেগ দুইটা যোগ হয়েছে। আবার স্রোতের প্রতিকূলে যদি আসি একটা বেগ থেকে আরেকটা বেগ বিয়োগ হবে, এজন্য কিন্তু 10। এত কিছু মনে রাখার দরকারও নেই। তারপর আমি বুঝলাম যাওয়ার সময় আমাদের কত লাগছে, মনে করুন আমরা যখন যাইতেছি যাওয়ার সময় টোটাল সময় লাগছে 15 + 5 টোটাল 20, মানে যাওয়া আমরা যেতে সময় লাগছে 2 ঘন্টা, যেহেতু আমরা স্রোতের অনুকূলে আসছি। এখন ফেরত আসতে কত সময় লাগছে দেখেন, সময় ইকুয়াল দূরত্ব বাই বেগ। আমরা এরপরে কিন্তু একদম সহজ নিয়মে করব, দূরত্ব বাই বেগ। এখন দূরত্বটা কত 40, ফেরত আসছে কিন্তু 40 কিলোমিটার, তখন আমাদের বেগ কত ছিল দেখেন 15 - 5, মানে আমি স্রোতের উল্টার দিকে আসছি, এই জন্য স্রোতের বেগটা মাইনাস হয়েছে 10, 0 0 কাটা 4, তাহলে টোটাল কত সময় লাগছে এই যে ফিরে আসতে, যথাস্থানে ফিরে আসতে, পুনরায় ফিরে আসতে টোটাল কত সময় লাগছে আমাদের। তাহলে গেলাম আমরা 2 ঘন্টায়, ফেরত আসলাম 4 ঘন্টায়, টোটাল আমাদের সময় লাগলো কত 6 ঘন্টা, 4 + 2 টোটাল সময় লাগছে 6 ঘন্টা। এত কাহিনী করে আমরা বের করবো না, এই টাইপের যে এক জায়গায় গেল ওইখানে গিয়ে পুনরায় ফেরত আসলো, এই টাইপের অঙ্ক আসলে দেখেন দূরত্ব কত 40, এই 40টা 2 বার করে লিখবেন 40, এই 40, ঠিক আছে। একবার 40 কিলোমিটার গেলাম, আরেকবার 40 কিলোমিটার ফেরত আসলাম, মাঝখানে প্লাস চিহ্ন হবে। এখন দেখেন যাওয়ার সময় কি এই ব্যাগ দুইটা যোগ হবে যখন গেছি, তাহলে 20, আবার ফেরত আসার সময় এই ব্যাগ দুইটা বিয়োগ হবে, 15 - 5 10, অঙ্ক শেষ। 0 0, এই যে 2, এই যে 0 0 4, তাহলে 2 + 4 = 6। পরীক্ষার হলে আমরা সমাধান করবো এইভাবে, পরীক্ষার হলে আমরা কোনভাবে করব এইভাবে, বুঝছেন কিনা, এইটা বুঝছেন কিনা। এত কিছু দেখার এত কিছু আমি তো বেসিকটা আপনাকে বুঝাই দিলাম, বাট পরীক্ষার হলে সমাধান করবো এইভাবে যে আমরা গেলাম 40 কিলোমিটার, ফেরত আসলাম 40 কিলোমিটার, টোটাল দূরত্ব, হ্যাঁ মাঝখানে প্লাস চিহ্ন, যদি মোট সময় চেয়েছে তাহলে যাওয়ার সময় ব্যাক হবে এই দুইটার যোগফল 20, আসার সময় ব্যাক হবে এই দুইটার বিয়োগফল 10, অঙ্ক শেষ। পরীক্ষার হলে এত তাড়াতাড়ি করতে হবে, আপনি যদি এত তাড়াতাড়ি করতে পারেন তাহলে আপনি টিকবেন। আমি যদি যেভাবে এত সময় নিয়ে করলাম, এত সময় নিয়ে করা যাবে না, এই জন্য বারবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, ক্লিয়ার। এই টাইপের কিন্তু অনেকগুলো ম্যাথ আছে, আবারও বলতেছি আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমি পড়িয়ে যাচ্ছি কিন্তু এই ম্যাথগুলো আমরা সমাধান করব। 50টা ধাপের ম্যাথ যদি আমরা সমাধান করি, আবারও বলতেছি 50টা ধাপের ম্যাথ যদি সমাধান করেন 8-10 এমনিতেই পাবেন, ম্যাথে টেনশনের কোনো কিছু নাই। আর বাকিগুলো তো আমরা বেসিক থেকে পড়াবোই, 8-10 এমনিতেই পাবেন 50টা ম্যাথ সমাধান করলে। পরের অঙ্কটা, এগুলো তো অঙ্ক না, এগুলো তো সহজ, কিন্তু এগুলো আসে পরীক্ষায়। আমাদের বলছে একজন লোক সপ্তাহে এত টাকা আয় করে এবং এত টাকা ব্যয় করে, তার আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত। তার মানে এই যে এইরকম অনুপাত যদি চায়, কার অনুপাত চেয়েছে, আয় আর সঞ্চয়, এইটা আমরা আগে লিখে ফেলবো, আয় অনুপাত সঞ্চয়, ঠিক আছে। আয় অনুপাত সঞ্চয় আমাদের চেয়েছে কি, আয় অনুপাত সঞ্চয়। এই যে এই শেষের লাইনটা আপনি খেয়াল করবেন, আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত, আয় অনুপাত সঞ্চয়। এখন আমরা এইদিকে তাকাই দেখব কোনটা আমাদের দেওয়া আছে, আয় দেওয়া আছে নাকি সঞ্চয় দেওয়া আছে। দেখেন সপ্তাহে এত টাকা আয় করে, তার মানে আয়ের পরিমাণটা আমাদের দেওয়া আছে, আমরা আয়ের পরিমাণটা আমরা লিখে ফেললাম, আয় করে এত টাকা। সঞ্চয় করে কত টাকা এটা দেওয়া নাই, আমাদের বের করে নিতে হবে। দেখেন তো এখানে কি বলতেছে, আয় করতেছে এত টাকা, ব্যয় করে ফেলতেছে এত টাকা, মানে আমি 4500 টাকা আয় করতেছি, আমি 3000 টাকা ব্যয় করতেছি, আমার সঞ্চয় কত থাকতেছে দেখেন তো, এই 4500 থেকে তাহলে 3000 আমি যত টাকা খরচ করতেছি এটা বাদ দিয়ে দিলাম, তাহলে আমাদের 0 0 5 1500 টাকা আমি কি করতেছি, এটা সঞ্চয় থাকতেছে। খরচ করার পর আমার কাছে থাকতেছে 1500, তার মানে আয় করছি 4500 টাকা, সঞ্চয় করতেছি 1500 টাকা। এখন যেহেতু এটা অনুপাত মানে ভাগ, অনুপাত মানে কি ভাগ, তাহলে 4500 ভাগ কত 1500, দেখেন 0 0 কাটা যায়, 0 0 কাটা, আর 3 15 45, নিচে একটা 1, অনুপাত মানে ভাগ। আবারও বলতেছি 3:1, তার মানে এইদিকে 3:1। আমি সরাসরি এখানে লিখতে পারতাম, কিন্তু আপনাকে বেসিকটা বোঝানোর জন্য আমি এখানে লিখলাম। এটা তো সবাই বোঝার কথা, কে বুঝছেন বলেন। যে আমি এখন পর্যন্ত 5টা অঙ্ক করাইছি, এই 5টা অঙ্ক যাদের ডান হয়েছে শুধু তারা একটু ডান লিখে যাবেন যে এই 5টা অঙ্ক ডান। হ্যাঁ, ইংলিশের ফ্রি ক্লাস দিব। এই 5টা অঙ্ক কার বুঝতে কোনো সমস্যা হয় নাই তারা একটু বলবেন, এরপর আবার আমরা 5টা করবো, একটা নেই। যাদের ক্লিয়ার হয়েছে 5টাই বুঝছেন তারা একটু ডান লিখবেন, যারা একটা বোঝেন নাই মানে একটাও সমস্যা আছে তারা লিখবেন না। আর সবাইকে আবারও বলতেছি, এমডি মোফাজ্জল হোসেন ডান, লাবিব
তাহসিন ডান, হুমায়রা পাখি বলছেন যে ডান, মোহাম্মদ ইউনুস বলছেন যে ডান, মানিকুজ্জামান বাদন বলছেন স্মার্ট টিচার স্মার্ট টেকনিক, ধন্যবাদ। ফাতেমাতুজ জহুরা বলছেন ডান, সাজাদা আক্তার ডান, গাজী মিডিয়া ডান, সিনতে ইসলাম সুরভি ডান। যাক স্যার, আমি সবসময় আপনার সাথে কিভাবে যোগাযোগ করব? সবসময় তো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা নেই ভাইয়া, আপনি আমাদের পেজে অ্যাক্টিভ থাকবেন তাহলেই হবে। মোটামুটি সবাই বুঝছেন। 5টা অঙ্ক দেখেন, এই 5টা অঙ্ক শেখা মানে কিন্তু আপনার 5টা অঙ্ক শেখা না। আপনি হিসাব করে দেখেন 5 20 কত, 100-র উপর আপনি ম্যাথ শিখছেন। এই নিয়মগুলা যদি প্র্যাকটিস করেন, জব ম্যাথ বইয়ের সেই নিয়ম থেকে প্রশ্নগুলো খুলে বইটা খুলে আপনার একটু প্র্যাকটিস করতে হবে, ইনশাল্লাহ ক্লাস কন্টিনিউ হবে। তো তার মানে এই পর্যন্ত কিন্তু আমরা কিন্তু আলহামদুলিল্লাহ বুঝতে পারছি সবাই মিলে। সবাই আরেকবার একটু শেয়ার করে দিই। আমরা দেখতেছি 1400 অথচ 686টা শেয়ার, এই জিনিসটা দুঃখজনক। হ্যাঁ, এখন আসেন পরেরটা। এই অঙ্কটা আমি বেসিক বোঝাবো, তারপরে দেখাবো কিভাবে প্রশ্ন দেখে উত্তর দিবেন। প্রথমেই বেসিক আমাদের বলতেছে 32 লিটার অকটেন ও পেট্রোলের মিশ্রণে একসাথে অকটেন আর পেট্রোল রাখা হয়েছে। পেট্রোল ও অকটেনের অনুপাত, এইটা পেট্রোলের পরিমাণ, এইটা অকটেনের পরিমাণ। হ্যাঁ, এতে আর কত লিটার কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত এইটা হবে। আমরা পরের লাইনে পরে আসি। আগে দেখি এই 32 লিটারের মধ্যে পেট্রোল আছে কতটুকু, অকটেন আছে কতটুকু, এইটা আমাদের করতে হবে। দেখেন প্রথমে আমরা যদি চিন্তা করি, পেট্রোলকে আমরা পি দিয়ে মনে করি, পি মনে করি যে পেট্রোল, ওতে মনে করলাম অকটেন, আমাদের অঙ্ক করার সুবিধার্থে। হ্যাঁ, যেমন আমরা পেট্রোল আমরা ধরে নিলাম, পেট্রোলের পরিমাণ কত 5, তাহলে পেট্রোলের পরিমাণ ধরে নিলাম 5x, তাহলে অকটেনের পরিমাণ কত হবে? দেখেন অকটেন হচ্ছে 3, তার মানে অকটেনের পরিমাণ হচ্ছে 3x। তার মানে দেখেন এই 32 লিটারের মধ্যে 5x পরিমাণ পেট্রোল আছে, 3x পরিমাণ অকটেন আছে। আমি বলছি এটা বেসিক বোঝাচ্ছি, পর প্রশ্ন থেকে উত্তর ওয়াইট করতে হবে। হ্যাঁ, তাহলে এটা, তাহলে 32 লিটারকে আমি 2 ভাগে ভাগ করছি, 5x আর 3x। এই দুইটার যোগফল দেখেন 5x প্লাস 3x, এই দুইটার যোগফলই কিন্তু 32। দেখেন এখন এইখান থেকে আমরা x এর মানটা পাবো। দেখেন 8x ইকুয়াল 32, এইখান থেকে অতএব x ইকুয়াল কত হবে? এই যে 32 ভাগ 8, 4, x এর মান 4। তাহলে দেখেন পেট্রোলের পরিমাণ কত হবে? 5 × 4 ইকুয়াল 20 লিটার। তাহলে আপনি দেখেন, তাহলে পেট্রোলের পরিমাণ 20 লিটার, তাহলে অকটেনের পরিমাণ কত হবে? এমনি তো বের করা যায় যে 32-এর মধ্যে 20 লিটার পেট্রোল হলে অকটেন হবে 12 লিটার, অথবা এখানে যদি মানটা বসিয়ে দেন 12 লিটার হচ্ছে অকটেন। তার মানে আমরা কিন্তু পেয়ে গেলাম এই 32 লিটারটা যে 2টা ভাগে ভাগ করছে 5:3, এখানে কত 20 লিটার আছে কি পেট্রোল, 12 লিটার আছে অকটেন। সহজ অঙ্ক কিন্তু আমাদের শেষ। এই পর্যন্ত যদি আপনি বুঝে থাকেন অঙ্ক শেষ। এখন দেখেন P1 Q1 P2 Q2, এখন আপনি বলতে পারেন ভাই P1 Q1 P2 Q2 কি? এটা আমি বুঝে দিয়েছি, এটা বুঝলে আপনার অঙ্ক হয়ে যাবে। এটা হচ্ছে পেট্রোলের পরিমাণ, এটা কি কিউ না, সরি অকটেন ও ধরছিলাম, ও দিতে। হ্যাঁ, তাহলে সুবিধা হবে যেটা অগো অটো। এটা পেট্রোলের পরিমাণ, এটা অকটেনের পরিমাণ, আবার পেট্রোলের পরিমাণ অকটেনের পরিমাণ। এখন প্রথম অনুপাতে দেখেন আমরা P1, এইটাই মনে করুন ধরেন P1 P2, এই যে P1 আর O1, আমরা পেট্রোলের পরিমাণ কত পাইছি 20, তখন আমরা অকটেনের পরিমাণ কত পাইছিলাম 12। আমাদের বলতেছে নতুন অনুপাতে দেখেন এতে আর কত লিটার অকটেন মেশালে, কি মিশাইতে বলছে? অকটেন। অকটেনের পরিমাণ আছে আমাদের 12 লিটার, এখানে আরও কিছু পরিমাণ অকটেন মিশাইতে বলছে। আমরা জানি না কত লিটার মেশাইতে হবে। আমরা ধরে নিলাম এখানে যদি আমরা x লিটার অকটেন মশাই, অকটেন 12 লিটার, এটার সাথে আরও x লিটার যদি আমরা মিশ্রিত করি, পেট্রোল কিন্তু পেট্রোলের মধ্যে আছে, অকটেনের সাথে আরও 12x লিটার কি মিশ্রিত করার ফলে অনুপাত দেখেন এই যে পেট্রোল হয়ে যায় 4, অকটেন হয়ে যায় 5, তাহলে পেট্রোল P2, এটা কিন্তু P2 O2, তাহলে P2টা কত 4 আর O2টা কত 5। এটা সমাধান করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। 2 লাইনে আমরা সমাধান করতে পারি। এটা দেখেন, এইটা দিয়ে প্রথমে কোনাকুনি গুণ হবে 4 × 48। আবার বলতেছে এটা যারা না বুঝবেন এরপরে কিন্তু আরো সহজটা আছে, 4x ইকুয়াল এইভাবে গুণ করলে 100। এখন দেখেন কি হচ্ছে, 4x ইকুয়াল এই 100 থেকে 48 যদি বিয়োগ করি 52, তাহলে x ইকুয়াল কত 52/4 13। তাহলে দেখেন আমরা x এর পরিমাণটা কিন্তু ধরে নিয়েছিলাম, তাহলে x ইকুয়াল কত 13 লিটার। 13 লিটার যদি নতুন করে আমরা মিশ্রিত করি তাহলে পেট্রোল এবং অকটেনের অনুপাত এইটা হবে। এইটা ছিল বেসিক, টোটালি বেসিক। হ্যাঁ,
এখন আসেন আরো সহজ কইরা জাস্ট এই টাইপের অঙ্ক আসলে জাস্ট অনুপাত দুইটা লিখবেন। আমাদের একটা অনুপাত কত দেখেন, অনুপাত হচ্ছে 3, আর একটা অনুপাত কত 4:5। জাস্ট এটা লিখবেন, এই পর্যন্ত লিখতে পারবেন। একটা অনুপাত এইটা দেওয়া আছে, আর একটা অনুপাত এইটা। এই নিয়মের কিন্তু 10 থেকে 12টা অঙ্ক আছে বইয়ের মধ্যে, প্রত্যেকটাই প্র্যাকটিস করবেন, আমি শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন আমাদের কাজ হচ্ছে প্রথম অনুপাতটা দেখেন এইভাবে একটা দিয়ে দেবেন। প্রথম অনুপাত দুইটা সমান বানানো, যেমন এইখানে যা আছে এইখানে তাই হবে। এই জন্য আমাদের কি করতে হবে, এই 4 দিয়ে উপরের 2টাকে গুণ করতে হবে, এই নিচের 4 দিয়ে উপরের 2টাকে গুণ করতে হবে। তো নিচের 4 দিয়ে যদি এটাকে গুণ করি 4 × 5 = 20 অনুপাত এই 4 দিয়ে আবার এইটাকেও শুধু এইটাকে গুণ করলে হবে না, এইটাকে গুণ করতে হবে 3 × 4 = 12। তাহলে উপরে একটা 20 হয়ে গেল। এখন নিচেরটা আমাদের সমান করতে হলে আমাদের কি করতে হবে দেখেন, নিচেরটা সমান করতে হলে উপরে এই 5 দিয়ে এই 2টাকে গুণ করতে হবে। এই মানে এই 5 দিয়ে এই উপরের এই কর্নারের এইটা দিয়ে এই 2টাকে গুণ করলাম, আবার এইটা দিয়ে এই 2টাকে গুণ করব। তাহলে এইটা দিয়ে গুণ করলে 4 × 5 = 20 অনুপাত এটা দিয়ে আবার এটাকে গুণ করেন 25। অঙ্ক কিন্তু শেষ, মোটামুটি অঙ্ক শেষ। এখন আমাদের অঙ্ক শেষ। এখন আপনি বুঝবেন আমাদের টোটাল কত লিটার দেওয়া আছে, 32 লিটার ইনটু উপরে কি হবে দেখেন 32 কিন্তু দেওয়া আছে, উপরে হবে এই দুইটার পার্থক্য, এই দুইটার পার্থক্য 12 এবং 25। এই অনুপাত দুইটার শেষের অনুপাত দুইটার পার্থক্য 12 এবং 25-এর পার্থক্য কত 13। এই 13 হবে উপরে, ঠিক আছে। আর নিচে কি হবে, এই উপরের অনুপাত যেটা যে এই দুইটার যোগফল, এই দুইটার যোগফল। তাহলে 20 এবং 12 32, এটা কাটা, তাহলে আমাদের হইতেছে 13 লিটার। দেখেন এটা কিন্তু অনেক সহজ, এইটা কিন্তু অনেক সহজ। আমাদের বইয়ের মধ্যে এই নিয়ম এবং ওই নিয়ম দুইটাই দেওয়া আছে। এইটা আমি আরেকবার বুঝাবো, কারণ অনেকের এইটা যদি না বোঝেন তাহলে সমস্যা। 5:3, আরেকটা অনুপাত আছে 4:5। ওকে, আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথম অনুপাত এইটা এবং এইটা সমান বানানো। সমান বানাইতে হলে প্রথমে এই যে এই পাশের প্রথমটা দিয়ে এই উপরের পাশের 2টাকে গুণ করতে হবে। 4 দিয়ে যদি এইটাকে গুণ করি 20 অনুপাত এই 4 দিয়ে আবার এইটাকে গুণ করতে হবে 12। এখন আমাদের কি করতে হবে, এই 5 দিয়ে আবার নিচের 2টাকে গুণ করতে হবে। দেখেন কি দিয়ে, এই 5 দিয়ে এই 2টাকে আমরা গুণ করব। তাহলে 5 দিয়ে যদি এটাকে গুণ করি 20, দেখেন এই 2টা কিন্তু সমান হওয়ার জন্য আমরা এটা করতেছি, সমান হয়ে যাচ্ছে। আবার এটা দিয়ে এটাকে গুণ করলে 25। এখন আমাদের টোটাল অনুপাত কত 32। পরীক্ষা হলে এইভাবে করতে হবে, 32 ইন্টু উপরে কি হবে এই দুইটার পার্থক্য। দেখেন 25 থেকে 12 বিয়োগ করলে কত থাকে 13, দুইটার পার্থক্য হচ্ছে 13, এইটা থাকবে উপরে। এবং নিচে কি হবে, এই যে প্রথম অনুপাত দুইটার যোগফল, এই দুইটার যোগফল 32। এই 32 কাটা যায় আমাদের 13 লিটার। যারা বুঝছেন তাদের জন্য। হ্যাঁ, এইটা এই নিয়মগুলো, হ্যাঁ যারা প্রাইমারি পরীক্ষা দিবেন তারা এইভাবে করবেন আশা করি। ওই নিয়মটাও কিন্তু সহজ যদি আপনি বুঝে থাকেন, আর না বুঝলে এই নিয়মের যত অঙ্ক আছে, আবার বলতেছি মিনিমাম 15টা অঙ্ক আছে জব ম্যাথ বইয়ের মধ্যে, মিনিমাম 15টা ম্যাথ প্র্যাকটিস করলে এই নিয়মটা আপনার একদম অন্তরে গিয়ে গেঁথে যাবে, অন্তরে গিয়ে গেঁথে যাবে। 6 নম্বরটা আমাদের গেল, এটা একটু অনেকের কাছে হার্ড ছিল। এখন আসেন সবচেয়ে সহজ অঙ্ক। এই নিয়ম থেকে প্রাইমারিতে ম্যাথ আসবেই, এই নিয়ম থেকে প্রাইমারিতে ম্যাথ আসবেই। এই একটা দিয়ে এরকম যত ম্যাথ আছে সবগুলো বুঝাবো। 32টা অনেক সহজ অঙ্ক। হ্যাঁ, 32টা অনেক সহজ অঙ্ক, আপনাকে প্র্যাকটিস করতে হবে ভাই। সব কিছু যদি ব্রেনটাকে তো একদম মরিচা ধরিয়ে ফেলছেন, ব্রেনটাকে যেমন মনে করেন একটা তলোয়ার বা একটা চাকু বা একটা ছুরি অনেকদিন যদি ফেলে রাখেন কি হবে, ওইটাতে কোনো কিছুই কাটবে না। একটা পেঁয়াজ কাটতে গেলে ওইটাতে কাটবে না, সেরা হয়ে যাবে কিন্তু কাটবে না। এরকম হচ্ছে আপনার ব্রেনের অবস্থা। না করতে করতে মানে ব্রেন একদম কি মরিচা পড়ে গেছে। এজন্য এটা শার্প করতে হলে এই যে ভিডিও যেহেতু রেকর্ড থাকবে বারবার দেখতে হবে, দেখলেই আর বারবার প্র্যাকটিস করতে হবে। তাহলে আপনার ব্রেনটা কি হবে, শার্প হয়ে যাবে, মরিচাগুলো চলে যাবে। তখন দেখবেন যে আপনি আমার চেয়ে ভালো পারতেছেন, আমার চেয়ে ভালো পারবেন ইনশাল্লাহ। এখন আসেন এই টাইপের অঙ্ক পরীক্ষার হলে আসবেই। এইটা না এসে শুধু উপরেরটাও আসতে পারে। দেখেন এই টাইপের অঙ্ক আসলে আমরা প্রথমে উপরের টুকু করব। কোনটুকু, এই উপরের পার্টটা আমরা প্রথমে করব। উপরের পার্টে কি আছে, আমরা সংখ্যাগুলো প্রথমে গুণ করব 1, আমরা কোনো দশমিক দেখব না। আছে কত 2, আছে কত 2। তাহলে এইটার গুণফল কত, এই টোটালটার গুণফল কত, আমরা এরকম দাগ দিয়ে টোটালের গুণফল 2 দ্বিগুণে 4 লিখলাম। এখন দেখব টোটাল কত গড় পরে দশমিক ছিল। এইখানে 3 গড়, এইখানে 2 গড়, 5 গড়, এইখানে 1 গড়, 6 গড়। আমাদের গড় আছে একটা, কিন্তু দশমিক ভিতরে 6 গড় পরে, এজন্য আমাদের শূন্য দিতে হবে 6 গড় পর্যন্ত।
এই 1 ঘর, এই 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, এই যে 6 ঘর পরে দশমিক দিয়ে দিলাম। আমাদের উপরে গুণ করা শেষ। এখন নিচের টাকের মতো নিচেরটা গুণ করব। তাহলে 1 আছে আর 4 আছে, 1 এবং 4 গুণ করলে 4, তাহলে আমরা 4 দিলাম। ওকে, এখন কয় ঘর পরে দশমিক? এইখানে 2, এইখানে 2, টোটাল 4 ঘর পরে দশমিক। এখানে 1টা, এই 2টা, এই 3টা, এই 4টা। হয়ে গেল, অঙ্ক শেষ। এই পর্যন্ত পারলে আপনার অঙ্ক শেষ। এই পর্যন্ত পারলে আপনার কিন্তু অঙ্ক শেষ। এখন আমরা কি করব? সহজ হিসাব। পরের লাইনটা আমরা কি করব? এই লাইনটা তো করছি, পরের লাইনটা একদম সহজ। পরের লাইনটা কি দেখেন, এইখানে টোটাল কয় ঘর পরে দশমিক দেখেন তো, 1 2 3 4 5 6। এইখানে টোটাল কয় ঘর পরে দশমিক? 1 2 3 4। তাহলে এইখানে 6 ঘর, এইখানে 4 ঘর, এইখানেও আমরা 6 ঘর বানাবো, দশমিক 6 ঘর পরে বানাবো। এই জন্য আমরা কি করব? আগে দুইটা, যে কয় ঘর কম থাকবে, আবার বলতেছি এইখানে 6 ঘর, এখানে 4 ঘর, নিচে বা উপরে যদি কম থাকে আমরা সমান বানাইতে হবে। এইখানে 6 ঘর আছে, এইখানে 6 ঘর বানাইতে হবে। এইটা বানাইতে হলে যত ঘর কম আছে, এইখানে দেখেন 4টা ঘর কম আছে, কয়টা? এটার চেয়ে 2টা, এই জন্য এইদিকে 2টা শূন্য দিয়ে দেন। ঘর সমান, এইখানে 6 ঘর, এইখানে 6 ঘর, ঘর সমান করার পরে এই দশমিক থেকে সংখ্যার আগ পর্যন্ত কেটে দিবেন। দশমিক থেকে সংখ্যার আগ পর্যন্ত কেটে দিলাম, 4/400 হয়েছে। 4/400, এন সাইডে সাইডে কাটা, উপরে থাকে 1, নিচে হইতেছে 100, সাইডে সাইডে কাটাকাটি করলে, তাই না? তাহলে 1/100, দেখেন 1/100। এটাকে এখন ভাগ করবেন কেমনে? উপরে আছে 1, নিচে 100, উপরে যে সংখ্যায় থাকুক, নিচে যদি 100 10 20 এরকম থাকে, তাহলে আমাদের কি কয়টা? একের পরে কয়টা শূন্য আছে? 2টা। টোটাল 2 ঘর পরে দশমিক হবে, তাহলে আমরা 1 লিখলাম। 1 টোটাল হবে, দশমিক হবে কয় ঘর পরে? 2 ঘর পরে। এই 1টা, এই 2টা, 2 ঘর পরে দশমিক দিলাম। এটা অ্যান্সার। বা এটার আগে একটা শূন্য দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটার আগে শূন্য দিলেও যা, না দিলেও তাই। কে বোঝেন নাই বলেন? এটা না বুঝলে আমি আরেকবার বোঝাবো। এটা না বুঝলে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট। এটা কতগুলো স্টার দেওয়া যায়, মানে অগণিত স্টার দেওয়া যায় এই নিয়ম থেকে, যে পরিমাণ ম্যাথ আসে। যে বুঝেন নাই, একজনও যদি বলেন যে আমি এই অঙ্কটা বুঝি নাই, আমি আরেকবার করাবো এই অঙ্কটাই, সেম টু সেম অঙ্কটা আরেকবার করাবো, আরেকবার বোঝাবো। আমি আবার বলতেছি, আমি একটা ম্যাথ করাইতেছি। হ্যাঁ, মিষ্টি হালদার বলছেন। আচ্ছা, আবার নির্মল সরকার, লজ্জা পাওয়ার কিছু নাই, আমি আরেকবার বোঝাবো। এখানে লজ্জা পাওয়ার কিছু নাই। দেখেন, আমি প্রথমে বলছিলাম, মনে করেন আমাদের নিচের পার্টটা নাই, এইটা নাই, শুধু উপরের পার্ট আছে, উপরের পার্ট নিয়ে আমরা কাজ করব। তাহলে প্রথমে আমরা কি করব? এইটা আমাদের গুণ করতে হবে। পরীক্ষা হলে আসে না যে এটার গুণফল কত, এরকম কিন্তু আসে। দেখেন, আমরা শুধু সংখ্যা চিন্তা করব, কোনো দশমিক চিন্তা করব না। এখানে আছে 1, তাহলে লিখলাম 1, ইন্টু এইখানে আছে 2, 2 নিলাম, ইন্টু এইখানেও আছে 2, তাহলে টোটাল গুণফল কত হইতেছে? 2 দ্বিগুণে 4, 4 একে 4। এইটা আবার এটা কিন্তু উপরেরটা, তাহলে আমরা দাগটা দিয়ে দিই। হ্যাঁ, উপরে আমরা পেলাম 4। এখন আমরা দেখব যে টোটাল কয় ঘর পরে দশমিক। এইখানে হইতেছে 3 ঘর, এইখানে 2 ঘর, তাহলে 5 ঘর, আরেক ঘর কত? 6 ঘর পরে। আমাদের আছে 1 ঘর, তাহলে আমাদের দশমিক দিতে হবে 6 ঘর, কিন্তু আমাদের 6 ঘর তো নাই, এই জন্য 5টা শূন্য দিতে হবে। এই 1 ঘর, এই 2 ঘর, এই 3 ঘর, এই 4, এই 5, এই 6 ঘর পরে আমি দশমিক দিলাম। উপরেরটার কাজ শেষ। এখন নিচেরটা আসে, নিচেরটা তো মুছে ফেলছি না, নিচেরটা আসে। এখন আর উপরেরটা চিন্তা করলাম না, নিচেরটা আসে। নিচে আমাদের কত আছে? 1 এবং 4, 1 × 4 ইকুয়াল কত? 4। তাহলে 4 লেখেন। 4 লেখার পর দেখেন কয় ঘর পরে দশমিক আছে। এইখানে 2 ঘর, এইখানে 2 ঘর, টোটাল দশমিক আছে 4 ঘর পরে। তাহলে আমরা তো 1 ঘর আছে, নিচে আছে 1 ঘর, কিন্তু দশমিক আছে 4 ঘর পরে, আমাদের 4টা ঘর পরে, এই জন্য শূন্য দিতে হবে। 1 ঘর আছে, 2 ঘর, 3 ঘর, 4 ঘর পরে দশমিক। ওকে, এটা হয়ে গেল। পরবর্তীতে আমি বলছিলাম উপরে ঘর আছে 6টা, নিচে আছে 4টা, অঙ্ক আমরা মিলাইতে পারবো না। এই জন্য নিচে আমাদের এই দিকে যতগুলো নিচে বা উপরে যেখানে কোন থাকবো, আমরা শূন্য দিয়ে উপরে নিচে ঘরের সংখ্যা সমান বানাবো। এইখানে 6 ঘর পরে দশমিক, এইখানেও আমরা 6 ঘর পরে দশমিক বানাবো। তো ওইটা বানাইতে হলে আমাদের কি 1 2 3 4 আছে, তাহলে 2টা শূন্য দিয়ে দিই, যতগুলো লাগে। এখানে যদি 7 ঘর পরে থাকতো তাহলে আরো 3টা শূন্য দিতাম। তো এইটা হলো। এখন এই শূন্য দেওয়ার পরে উপরে নিচে সমান, দেখেন 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এরপর আমরা দশমিক থেকে শুরু করে সংখ্যার আগ পর্যন্ত কেটে দেবো। দশমিক থেকে শুরু করে সংখ্যার আগ পর্যন্ত, দেখেন 4 এর আগ পর্যন্ত কেটে দিলাম। তাহলে উপরে আছে কত? 4, নিচে আছে কত? 400। 4 অক্ষে 4, 4 সাইডে কাটা, তাহলে উপরে থাকে 1, নিচে আরো 2টা শূন্য থাকে, মানে 1/100। এখন 1/100, এখন 1-এর নিচে 100 আছে। দেখেন 1-এর পরে কয়টা শূন্য আছে? 2টা শূন্য। তাহলে 1-কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি, তাহলে 1 ঘর, টোটাল 2 ঘর পরে দশমিক হবে। এখানে 2টা শূন্য, 1 2, একটা শূন্য দিয়ে একটা দশমিক দিলাম।
এইটা অ্যান্সার। এর চেয়ে ভেঙে আপনাকে আর কেউ বোঝাবে না। ঠিক আছে, পরে আসেন। জয়নাল একই পানি দিস। এই অঙ্কটা আপনাকে বোঝাবো, একদম বেসিক দিয়ে বোঝাবো। এই অঙ্কটা বেসিক দিয়ে একদম প্রশ্ন দেখে উত্তর করতে পারবেন। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক অনেক, আপনারা যাদের কাছে একটু কঠিন লাগতেছে, আবারও বলতেছি 1 থেকে 2 বার আমার ক্লাসগুলো প্র্যাকটিস করবেন। আপনাকে কোনো জায়গায় এত ভেঙে আপনাকে বোঝাবে না, তাও ফ্রিতে। এটা বুঝতেছেন তো? শুধু আপনাদের একটা কথা বলতেছি, যারা প্রাইমারি বা নিবন্ধন প্রিপারেশন নেবেন বা 11 থেকে 20তম, আমাদের এই 4টা বই কিন্তু যথেষ্ট, আর কোনো কিছু আপনার পড়তে হবে না। আমরা এই টাইপের অঙ্ক করবো, একটা বেসিক দিব এই নিয়ম থেকে। আবার বলতেছি এই নিয়ম থেকে মিনিমাম জব ম্যাথ বইয়ে 100টা অঙ্ক আছে, পরের অঙ্কটাও একই নিয়ম, এইখানে আসছে 2টা অঙ্ক, মিনিমাম 100টা ম্যাথ আছে জব ম্যাথ বইয়ে, আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমাদের এখানে কি বলছে দেখেন, আমাদের বলছে একটি গ্রামের লোক সংখ্যা 10% হারে বর্ধিত হয়ে, অনেক আবার বর্ধিত বোঝেন না, 10% হারে বৃদ্ধি পেয়ে 10% হারে বৃদ্ধি পেয়ে 1650 হলে পূর্বের লোক সংখ্যা, মানে 10% যে বৃদ্ধি পাইছে, এই বৃদ্ধি পাওয়ার পরে, মানে বৃদ্ধি পাওয়ার পরে 1650 জন, মানে এই 10% নিয়ে, 10% লোক নিয়ে হচ্ছে 1650। তাহলে 10% বৃদ্ধি পাওয়ার আগে লোক সংখ্যা কত ছিল, এইটা বলছে যে পূর্বে, এই যে পূর্বে মানে 10% বৃদ্ধি পাওয়ার পূর্বে লোক সংখ্যা কত ছিল, বৃদ্ধি পাওয়ার পরে 1650, তাহলে বৃদ্ধি পাওয়ার আগে কত ছিল, এটা বলছে। আমি এটা বুঝাইতেছি, একদম বেসিক দিয়ে আপনাকে বোঝাবো, আপনি মনে রাখতে পারবেন, আজীবন আর এই অঙ্ক ভুলবেন না, এতটুকু আমি বলে দিতে পারি। দেখেন, যে কোনো জিনিস শুরুতে থাকে 100%, শুরুতে থাকে 100%, বৃদ্ধি পাওয়ার পরে, যেমন এখানে 10% বৃদ্ধি পাইছে, তাহলে ছিল 100%, এর সাথে আরও 10% বৃদ্ধি পাইল, ছিল 100%। যে কোনো জিনিস শুরুতে, মানে পূর্বে বা ক্রয় মূল্য, পূর্বে বা ক্রয় মূল্য একই কথা, পূর্বের আর ক্রয় মূল্য একই জিনিস, এটা মনে রাখবেন। পূর্বে যে কথা, ক্রয় মূল্য একই কথা। তার মানে যে কোনো জিনিস শুরুতে থাকে 100%, এরপরে 10% বৃদ্ধি পেল, 10% বৃদ্ধি পাওয়ার পরে, তাহলে 100%, এরপরে 10% বৃদ্ধি পাইছে। আমার কাছে ছিল 100 টাকা, বৃদ্ধি পাইছে আমার আরও 10 টাকা, তাহলে আমার কাছে কত টাকা হয়ে যাবে, 110। ব্যাপারটা হচ্ছে এরকম, 100% এর সাথে বৃদ্ধি পেয়েছে 10%, তাহলে টোটাল কত হয়ে গেল, 110%। এইটা কিন্তু পূর্বে ছিল, আর এটা হচ্ছে বৃদ্ধি পাওয়ার পর, মানে বর্তমান, বুঝছেন কিনা? এইটা হচ্ছে পূর্বে ছিল আমার কত, 100%, বর্তমানে 110%, বর্তমানে হয়ে গেছে কত, 10% বৃদ্ধি পাওয়ার পরে বর্তমানে হয়ে গেছে 110%। কিন্তু বর্তমানে আমাদের সংখ্যার হিসেবে কত, 1650, সেটা কিন্তু বর্তমানে বর্ধিত হয়ে, আমার দেখেন এইটা বর্ধিত মানে বৃদ্ধি, বুঝতে হবে যে 10% বৃদ্ধি পাওয়ার পর হয়েছে এত, এইখানে 10% বৃদ্ধি পাওয়ার পর হয়েছে কত, 1650। এই দুইটা জিনিস একই জিনিস না, দেখেন তো, এইটা এবং এই দুইটা জিনিস কিন্তু একই জিনিস। 10% বৃদ্ধি পাওয়ার পর হয়েছে 1650 সংখ্যার হিসেবে, আর পার্সেন্ট হিসেবে কি 10% বৃদ্ধি পাওয়ার পর হয়েছে 110%, তাই না? 10% বৃদ্ধি পাওয়ার পরে 110% হয়ে গেছে। তার মানে এই 110% আর 1650 একই জিনিস। আমরা সুন্দরভাবে লিখতে পারি 110% সমান 1650, মানে দুইটা একই জিনিস। 110% সমান 1650, তাহলে 1% সমান কত হবে দেখেন তো, এই 1650 নিচে হইতেছে 110, হয়ে গেল। 110% সমান 1650, 1% সমান কত, 1650/110। এখন আমাদের দেখেন, আমাদের কোনটা চেয়েছে, পূর্বের লোক সংখ্যা কত ছিল, পূর্বে কত ছিল আমাদের দেখেন তো, পূর্বে ছিল 100%, তাহলে 100%-এর ভ্যালুটা আমাদের চেয়েছে, যে 100% সমান কত, এই 1650 নিচে হচ্ছে 110, উপরে হচ্ছে কত, 100। এই যে পূর্বেরটা চেয়েছে, এইটা বর্তমান মানে কোনটা, এই 1650, এইটা মানে 1650। তো এখন যদি আপনি কাটাকাটি করেন, 0 কাটা, 11 যায় একবার, 5 এখন 55, তার মানে 1500। দেখেন 10% বৃদ্ধি পাওয়ার পর লোক সংখ্যা ছিল 1650, কিন্তু বৃদ্ধি পাওয়ার আগে লোক ছিল কত, 1500 জন। এই দেখেন, এই নিয়ম দেখেন, একদম বেসিক দিয়ে এই টাইপের অঙ্ক আসলে, আবার বলতেছি 10% বৃদ্ধি পাইছে, সুন্দরভাবে লিখে ফেলবেন যে পূর্বে যদি 100% হয়, 10% বৃদ্ধি পাওয়ার পর আমার হয়ে গেছে 110%। যে বৃদ্ধি পাওয়ার পর কিন্তু
এইখানেও এইটা কিন্তু বৃদ্ধি পাওয়ার পর, যেহেতু দুইটা জিনিসই বৃদ্ধি পাওয়ার পর দুইটা পরস্পর সমান, 110% সমান 1650, তাহলে 1% সমান কত? এই 1650 বাই 110। আমাদের চেয়েছে কোনটা? বৃদ্ধি পাওয়ার আগে। তাহলে 10% বৃদ্ধি পাওয়ার আগে কোনটা ছিল? এই 100%-এর ভ্যালু কত? এই 100% সমান কত? দেখেন, ক্লিয়ার? যে কোনো জবের জন্য আমাদের বইগুলা, কিন্তু প্রাইমারির জন্য স্পেশাল। ক্লিয়ার? এটা কে বুঝেন নাই বলেন? যারা বুঝছেন তারা ডান বলবেন, ডান। ক্লিয়ার? মানে একদম বেসিক দিয়ে বুঝাইছি, কোনো ধরনের শর্টকাট সূত্র ইউজ করি নাই। ক্লিয়ার হয়েছে? আমরা পরের অঙ্কটা সেম নিয়ম, সেম। আমি বলছিলাম কি, পূর্বের আর ক্রয় মূল্য একই কথা। কেন একই কথা আমি আপনাকে বুঝাই। এই অঙ্কটা আসছিল, দেখেন অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। একজন দোকানদার 12% লাভে একটি জিনিস 56 টাকায় বিক্রি করেন, জিনিসটির ক্রয় মূল্য কত? দেখেন, ক্রয় মূল্য, লাভ অথবা ক্ষতি, তারপরে হইতেছে বিক্রয় মূল্য। ক্রয় মূল্য একটা দামটা কিনে এরপর লাভ অথবা ক্ষতি করে বিক্রি করে, হ্যাঁ এইটা। এখন দেখেন ক্রয় মূল্য, যে কোনো জিনিস আমি বলছিলাম প্রাথমিক অবস্থায় সবসময় 100% চিন্তা করতে হবে। তাহলে ক্রয় মূল্য আমাদের হচ্ছে 100%। সে কি করছে? লাভ করছে কয় পার্সেন্ট? 12% লাভ। ওকে, আমরা দিলাম লাভ হচ্ছে 12% লাভ করার পর, তাহলে তার বিক্রয় মূল্য কত হয়েছে? দেখেন 100% দিয়ে কিনে সে 12% লাভ করছে। লাভ করার পর সে কত? 100 টাকা দিয়ে কিনে সে বিক্রি করছে কত? 112%। বুঝছেন কিনা এই পর্যন্ত? তাহলে যে কোনো জিনিস ক্রয় মূল্য সবসময় 100 ধরে নিতে হবে, ক্রয় মূল্য বা পূর্বের। তাহলে সে ক্রয় মূল্য কত? 100%। সে লাভ করছে কয় পার্সেন্ট? 10%। তাহলে বিক্রয় মূল্য হয়ে গেছে কত? 112%। যদি ক্ষতি করতো, এটা ক্ষতি হইতো, তাহলে এটা মাইনাস হইতো, তাহলে 88% হয়ে যেত। এই ক্রয় মূল্য থেকে এটা মাইনাস হইতো। তার মানে আমরা বুঝছি, দেখেন এইটা বিক্রয় মূল্য, এইটা কিন্তু বিক্রয় মূল্য, এইটাও কিন্তু বিক্রয় মূল্য। দেখেন এত টাকায় বিক্রি করেন, এইটাও কিন্তু বিক্রয় মূল্য। দুইটাই বিক্রয় মূল্য না? এইটাও বিক্রয় মূল্য, এইটাও বিক্রয় মূল্য। আমরা জানি দুইটাই যেহেতু বিক্রয় মূল্য, দুইটা পরস্পর সমান হবে। একই অঙ্কে দুইটা বিক্রয় মূল্য, 112% সমান হচ্ছে 56। এইটাও বিক্রয় মূল্য, এইটাও বিক্রয় মূল্য। তাহলে 1% সমান কত? এই যে 56/112। এখন আমাদের কি বের করতে হবে? ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আমরা কত ধরে নিছি? 100% সমান কত? 56 × 100, নিচে হইতেছে 112। 56 দ্বিগুণ 112, এইখানে হইতেছে 50। দেখেন 50 টাকা সে লাভ করে। কত টাকা? 50 টাকা। কে বুঝেন নাই একটু বলবেন? জয়নাল, এক পানি। হ্যাঁ, অর্ধেক ভিত্তিক নিব না, বিসিএসের ম্যাথ আলাদা না। আমরা এগুলো বিসিএসের ম্যাথ, এগুলো বিসিএস। বুঝছেন কিনা? এটা আগের নিয়মে কি, ক্রয় মূল্য আর পূর্বের জিনিস আপনার বুঝতে হবে। যে কোনো জিনিস প্রারম্ভিক অবস্থায় 100% থাকে, এরপরে বৃদ্ধি বা ক্ষতি হয়, লাভ বা ক্ষতি হয়। এগুলাই আসছে। মাহফুজ নাহিয়ান বলছেন ইজি কোশ্চেন। আমরা তো 2012 সালে প্রাইমারি প্রশ্ন সমাধান করতেছি, এখানে যা আসছে আমি ওইটাই, আমি তো বানাই দিব না প্রশ্ন। কঠিন প্রশ্ন আসলে অবশ্যই সমাধান করব, কঠিন প্রশ্ন আসলে অবশ্যই আমরা সমাধান করব। এগুলা তো এমন না। হ্যাঁ, শর্টকাট, এই শর্টকাট আমাদের বইও আছে, টেনশনের কিছু নাই। ঠিক আছে, 9 নম্বর। এরপরে দেখেন 10 নম্বর। 10 নম্বর অঙ্কটা দেখেন, আমি বেসিক দিয়ে বুঝাবো, এরপরে আমি একটা টেকনিক দেবো, ওই টেকনিকে হয়ে যাবে 10 নম্বরটা। 10 নম্বরটা একটা বেসিক দিব। আমাদের বলছে কোনটি বৃহত্তম। দেখেন বৃহত্তম ও ক্ষুদ্রতম, আমরা প্রথম দুইটা কম্পেয়ার করব। 3/4, এইদিকে লিখবো 5/6। প্রথমে এই দুইটার মধ্যে টেস্ট করবো, এরপরে কিন্তু প্রশ্ন থেকে অ্যান্সার দিবেন, ওইটা আমি করব প্রশ্ন দেখে। 3/4, ঠিক আছে, 5/6। প্রথমে এইভাবে একটা দাগ দিবেন, এটা কিন্তু আমি বেসিক বুঝাচ্ছি। এইভাবে একটা দাগ দিবেন, দাগ দেওয়ার পরে এই দুইটা গুণ করবেন। 3/6 কত? 18, এটার উপরে লিখলেন। আবার এইভাবে দাগ দিবেন, এই দুইটা গুণ করবেন, 4×5 = 20। এখন দেখেন 18 বড় না 20 বড়?
18 বড় নাকি 20 বড়? আমাদের বলছে বৃহত্তমটা, তাহলে 20 বড়। তাহলে এই ভগ্নাংশটার চেয়ে এইটা বড়, যার উপরে বড় এটাই, তার মানে এটার চেয়ে এইটা বড়, এটা কাটা গেল। মানে আমাদের আরো 3টা টেস্ট করতে হবে, মানে এই দুইটার মধ্যে এইটা বড়, ঠিক আছে। এখন এইটা গেল, এখন আমরা এইটা এবং এইটা কম্পেয়ার করব, যে 5/6 কম্পেয়ার করব 7/9, এটা কিন্তু বাদ। এখন আগের মতোই এই দুইটা আমরা দেখেন গুণ করব, 5 নং কত 45, আবার এই দুইটা এই বরাবর গুণ করব, 6 7 কত 42। এখন দেখেন তো এই দুইটার মধ্যে কে বড়, 45 বড় না 42 বড়? 45 বড়। তার মানে এইটার চেয়ে 7/9 এর চেয়ে এইটা বড়। কোনটা বড়? এই 7/9 এর চেয়ে এইটা বড়। আমাদের বড়টা খুঁজে বের করতে হবে, 5/6 বড়, তার মানে এইটার চেয়ে এইটা বড়। এইটা গেল, এখন আমাদের এই দুইটার মধ্যে কম্পেয়ার করতে হবে, এই যে 5/6 আর এখানে 8/11। হ্যাঁ, আগের মতোই আমরা এই বরাবর গুণ করব, 5 11 কত 55, আবার এই বরাবর গুণ করব, 6 8 কত 48। এখন দেখেন তো এই 55 বড় নাকি 48 বড়? 48 এর চেয়ে 55 বড়, তার মানে 8/11 এর চেয়ে 5/6 বড়, এই 8/11 এর চেয়ে এই 5/6 বড়, এইটাও কাটা। তার মানে আমাদের একমাত্র বৃহত্তম ভগ্নাংশ হচ্ছে এইটা। অধ্যায় ভিত্তিক করাবো। বৃহত্তম ভগ্নাংশ হচ্ছে 5/6। এটা গেল, এটা কিন্তু আমি বেসিক থেকে শিখাইলাম। এখন আসেন পরীক্ষার হলে করবেন কিভাবে। দেখেন এই দুইটার পার্থক্য কত 1, এই দুইটার পার্থক্য কত 1, এই দুইটার পার্থক্য কত 2, এই দুইটার পার্থক্য কত 3। যার পার্থক্য সবচেয়ে কম, যার পার্থক্য সবচেয়ে কম সে হচ্ছে সবচেয়ে বড় ভগ্নাংশ। এখানে দেখেন, এইখানে পার্থক্য 3, এটা ছোট, এইখানে 2, এইটা মানে এই দুইটা, এইটার পার্থক্য 1, এইটার পার্থক্য, তার মানে ওই দুইটার চেয়ে এই দুইটা কিন্তু ছোট ভগ্নাংশ। এই দুইটা আবার বলতেছি, যার পার্থক্য সবচেয়ে কম হবে সে হবে সবচেয়ে ছোট ভগ্নাংশ। কিন্তু আমরা এখানে দেখলাম যে এই দুইটার পার্থক্য 1, দুইটার পার্থক্য 1, তার মানে এই দুইটাই ছোট ভগ্নাংশ। কিন্তু এই দুইটার মধ্যে ছোটকে, এই দুইটার মধ্যে ছোটকে, যেহেতু এই দুইটার পার্থক্য সেম, এই দুইটা আমরা দুইটা সিস্টেমে করতে পারি। এই সিস্টেমে একটা 4/5, 5/6 দিয়েও বের করে নিতে পারি। এই যে 3 6 18, 4 5 20, এই দুইটার মধ্যে দেখেন বড়কে, তাহলে 5/6 আমাদের এটা। এখন আসেন এইটা তো বড়কে, এটা আমরা এইভাবে বের করতে পারি, অথবা আমরা দেখব যার লব বড়, যার লব বড় সেই হচ্ছে সবচেয়ে ছোট। দুইটার পার্থক্য যদি সেম আসে, এই দুইটার মধ্যে যার লব বড় হবে, এটার লব বড়, এইটা হবে বৃহত্তম ভগ্নাংশ, এইটার লব বড়। গুড। এই যে অর্ণব ভৌমিক আগে অবশ্যই আমার ক্লাস করছে, মাজেদুল ইসলাম আমার ক্লাস আগে করছে, যার লব বড় সেটা হবে বড়। গুড। এই দেখেন এরা কিন্তু অনেক আগে করছে, অনেকে বলেন যে মনে থাকে না, মনে থাকবো নাকি ভাই? যার পার্থক্য কম সে বেশি, কিন্তু দুইটার পার্থক্য সেম চলে আসছে। এইখানে আমরা কোনটা চিন্তা করব? যার লব বড় সে হবে বড়। ক্লিয়ার? মিরপুর 10-এ পাবেন আমাদের বইগুলা। আপনি আমাদের বইগুলা দেখেন, আমাদের জববেদ বইও কিন্তু এই টেকনিকগুলো দেওয়া আছে। আপনি চাইলে আবারও বলতেছি 7345192229 এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের এক সেট বই যদি আপনি নেন, আর বাকি সাপোর্টটা কিন্তু আমরাই দেব। আপনার আমাদের কোর্সে ভর্তি হতে হবে না, আপনারা যে কোর্সে ভর্তি হবে ব্যাপারটা কিন্তু ওই রকম না। আপনি জাস্ট এই সাইটটা বই নিয়ে একদম মনের মাধুরী মিশিয়ে পড়বেন, আর আমরা রেগুলার ফ্রি ক্লাস দেবো। ইনশাআল্লাহ সর্বোচ্চ ভালো করতে পারবেন। অসংখ্য, আবারও বলতেছি, অসংখ্য ছেলে মেয়ে জব পেয়েছে এই 4টা বই প্লাস আমাদের ফ্রি ক্লাসগুলো পড়ে। কেউ বুক মানে যারা মোটামুটি আমাদেরকে ফলো করেন, হ্যাঁ মোটামুটি তাদের কাছে একটু জিজ্ঞাসা করবে যে লার্নিং স্কুলের থেকে আপনি কি উপকৃত হয়েছেন কিনা। ঠিক আছে? হ্যাঁ, ইউটিউবে আমি এটা করাইছি। যে আমাদের ইউটিউব চ্যানেলে যারা এখনো নাই একটু খেয়াল করে নেবেন, লার্নিং স্কুল হাজার হাজার ভিডিও দেওয়া আছে ফ্রিতে, সব ফ্রি। লার্নিং স্কুল লিখে সার্চ দিবেন, দেখবেন এখানেও 4.5 লাখ ফলোয়ার আমাদের ইউটিউবে। এই যে অঙ্কগুলা হায়ার ম্যাথের অঙ্ক হওয়াতে অনেক বেশি স্টুডেন্ট এই অঙ্কগুলো বুঝে না, অনেক বেশি এই অঙ্কগুলা মানে বেশিরভাগ স্টুডেন্ট এই অঙ্কগুলো বোঝে না। বলছে কোনো পরীক্ষায় 20% পরীক্ষার্থী ইংরেজিতে, 18% পরীক্ষার্থী গণিতে এবং 11% উভয় বিষয়ে ফেল করে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে? এই অঙ্কগুলো আমরা করার জন্য একটা সূত্র দিয়েছিলাম। এই অঙ্কটা করার জন্য একটা সূত্র দিয়েছিলাম, যে যেহেতু এটা হায়ার ম্যাথ 100 মাইনাস m প্লাস n মাইনাস b, এই একটা সূত্র 100 মাইনাস m প্লাস n মাইনাস b একটা সূত্র আমাদের বইয়ের মধ্যে। এই যে আমি যদি আপনাকে বলি যে কয় নম্বর পেজ আছে, এটা দিয়ে এই সূত্রটা দিয়ে মিনিমাম
হ্যাঁ, আমি একটু দেখাইতেছি কি পরিমাণ অঙ্ক আছে। শতকরা হচ্ছে আমাদের 43 নম্বর পেজ জবমেদ বই। এই যে আছে, এই যে টাইপ 15 দেখেন আমরা টাইপ ভাগ করে আছে। এই যে দেখবেন এই নিয়ম থেকে কয়টা ম্যাথ, 70 থেকে শুরু করে 4টা, মোটামুটি 10-12টা ম্যাথ আছে এই একটা নিয়ম থেকে জব ম্যাথ বইয়ের। আপনারা যদি 60 নম্বর পেজে দেখেন যে 100 মাইনাস m প্লাস n মাইনাস v, যেহেতু হায়ার ম্যাথের একটা অঙ্ক, এগুলা ব্যঞ্চিত্র দিয়ে করা যায়, কিন্তু ব্যঞ্চিত্র ঝামেলায় যাই না আমরা সরাসরি। এখন 100 মাইনাস m প্লাস n মাইনাস v, m হচ্ছে প্রথম যে সাবজেক্টটা থাকবে, এই যে প্রথম যে বিষয়টা 20, n হচ্ছে দ্বিতীয় যে বিষয় দেখেন এটা 18, আর বি হইতেছে বদ মানে উভয় বিষয়, বি দিয়ে বুঝাইছি উভয় বিষয় মানে বদ উভয় বিষয়ে। এই যে ফেল করছে এতজন, কতজন? 11 মাইনাস 11, অঙ্ক শেষ। তাহলে 100 মাইনাস m প্লাস n মাইনাস বি, m এর মান কোনটা? প্রথম বিষয়ে যে 5টা, n এর মান কোনটা? দ্বিতীয় বিষয়ে যেটা, আর বি মানে বদ, বদ বি দিয়ে বুঝাইছি যে বদ উভয় বিষয়ে, যে উভয় বিষয়ে ফেল করছে এতজন। ওকে, তাহলে 100 মাইনাস m প্লাস n মাইনাস বি, তার মানে কি হইতাছে? এই 100 মাইনাস আমাদের কত থাকতেছে দেখেন, এই 18 থেকে যদি আমরা 11 বাদ দিই তাহলে কত থাকে? 7, আর 20-এ কত? 27। এখন 100 থেকে 27 বিদ দিলে 73 অ্যান্সার। এই নিয়ম থেকে আমরা বলতেছি জব ম্যাথ বই আমি কিন্তু দেখাই দিলাম 10 থেকে 12টা অঙ্ক আছে। আপনি যদি 10 থেকে 12টা ম্যাথ প্র্যাকটিস করেন যে কত ভালো লাগবে আপনি চিন্তা করেন। আমি আপনাকে একটা জিনিস বুঝাই দিলাম, মাত্র ছোট একটা জিনিস বুঝাই দিলাম, আর আপনি এই নিয়মের 12টা ম্যাথ আপনি নিজে নিজে করে ফেললেন, আরও 11টা ম্যাথ আপনি নিজে করলেন, তাহলে ভালো লাগবে না? মনে থাকবে না? অবশ্যই মনে থাকবে, আপনাকে বুঝতে হবে। এখন আসেন সহজ অঙ্ক চলে আসছি, শেষ সহজ অঙ্কে। দেখেন এটা প্রশ্ন থেকেও অ্যান্সার করা যায়, আবার সূত্র দিয়েও করা যায়। এইটা একটা সূত্র আছে, আমরা যদি এই সূত্রটা যদি আপনাকে একটু লিখে দিই তাহলে সুবিধা হবে। a কিউব প্লাস, প্লাস হয় না মাইনাস, a কিউব প্লাস b কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এইটাই সূত্র। আমরা চাইলে এই সূত্র দিয়েও কিন্তু অঙ্কটা করতে পারি। ও এই সূত্রকে আমরা ইউজ করবো? না সরি, আমরা উল্টা সূত্র লিখছি। হ্যাঁ, ওইটাতেও হবে, সমস্যা নেই, এটাতে আমরা ই করতে পারবো। আমাদের সূত্র হবে এইটা, সূত্র হবে এটা, a কিউব প্লাস b কিউব। সূত্র ছাড়াও করতে পারি। এখানে কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, সূত্র এটা একটু মনে করাই দিলাম, সবাই পারেন যদিও, তারপর এটা মনে করাই দিলাম। এখন আমাদের দেখেন এখানে আছে z কিউব প্লাস এখানে 1/z-টাকে আমরা এইভাবে লিখতে পারি, তার মানে এইটা a, এইটা 1/z-টা হচ্ছে b, এইটা a, এই b হচ্ছে 1/z। তো তাহলে আমাদের সূত্রটা কি হবে একটু দেখেন, এই যে a প্লাস b হোল কিউব, এটা a, b মানে কত? 1/z, এটা হোল কিউব মাইনাস 3ab, তাহলে a কত? a মানে z, b মানে কত? 1/z ইন্টু a প্লাস b, a মানে z, b মানে কত? 1/z। অঙ্ক শেষ এটা। এখন দেখেন z প্লাস 1/z, এটার ভ্যালু কত? 4, তাহলে এখানে আমরা লিখলাম 4 কিউব মাইনাস 3 ইন্টু এটা উপরে এটা নিচে কাটা ইন্টু z প্লাস 1/z মানে কত? z প্লাস 1/z মানে 4, তাহলে কত হচ্ছে দেখেন 4 কিউব মানে কত? 4টা 4 আছে এখানে, 4 ইন্টু 4 ইন্টু 4, কয়টা 4 আছে? 4টা, 4 4 16, 4 16 64, এখানে 64 মাইনাস 12, দেখেন 64 থেকে 12 বিয়োগ করলে থাকে 52। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 52। কিন্তু পরীক্ষার হলে এত কাহিনী আমরা করব না, এত কাহিনী আমরা করব না। আমরা কিভাবে করলাম দেখেন, এইটাই জাস্ট মনে রাখবো, মান কিউব মাইনাস 3 ইন্টু মান। এই অঙ্ক করতে হলে এটাও প্লাস এটাও প্লাস, দেখেন প্লাস প্লাস আসছে, যদি আসে তাহলে n কিউব মাইনাস 3n সূত্র। আবার এইটা প্লাস থেকে এটা যদি মাইনাস থাকতো তখন হয়তো n কিউব প্লাস 3n, মানে এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, এখানে প্লাস আছে দেখে দুইটাই কিন্তু আমাদের প্লাস, এজন্য এখানে মাইনাস। তাহলে nটা কোনটা? এই মানটা, n হচ্ছে এই মান। তাহলে 4 কিউব মাইনাস 3 ইন্টু 4, তাহলে কত হচ্ছে? 4 কিউব মানে 64 মাইনাস 12। আপনাকে এইটা করতে হবে, মানে যখন আপনি বেসিকটা বুঝবেন এইটা আপনার এমনিতেই মনে থাকবে। অনেকে বলে যে মনে থাকে না, আপনি বেসিক থেকে আসলে অবশ্যই মনে থাকবে। আপনার কোনটা করতে হবে? এইটা, তাহলে এটা মনে থাকবে যে দুইটাই প্লাস আছে, তাহলে n কিউব মাইনাস 3n, n কিউব মানে কি? যে মানটা দেখো মান কিউব মাইনাস 3 ইন্টু মান,
হ্যাঁ আপনাদের হাওড়ে গেছিলাম, রতন বর্মন। রেজাল্ট পাবলিশ না হলে, মোহাম্মদ হাসান বলছেন রেজাল্ট পাবলিশ না হলে অ্যাপ্লাই করতে পারবেন না, রেজাল্ট পাবলিশ হতে হবে। এখন আসেন উৎপাদক বিশ্লেষণের একটা অঙ্ক, এই অঙ্কটা রিটেনেও আসে, আমরা রিটেন স্টাইলে করি, কেমন? এটা রিটেনে অনেকবার আসছে। 13 নম্বর অঙ্কটা আমাদের বলছে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y মাইনাস 1 এর একটি উৎপাদক। উৎপাদকের অঙ্ক করার সময় প্রথমে দেখতে হবে কমন যায় কিনা, প্রথমে দেখতে হবে কোনো কিছু কমন যায় কিনা। এখানে দেখেন অনেকগুলো মাইনাস আছে, একটা মাইনাস কমন যায়। প্রথমেই চিন্তা করেন এরপরের লাইনটা এক্স স্কোয়ার, এই প্রত্যেকটার মধ্যে মাইনাস আছে না, একটা মাইনাস কমন নেব। মাইনাস কমন নিলে দেখেন মাইনাস আমরা কমন নেওয়ার পরে এরপরে দেখেন এখানে মাইনাস যে চিহ্নগুলো টোটালি পরিবর্তন হয়ে যায়। ওয়াই স্কোয়ারের আগে থেকে আমরা মাইনাস কমন নিছি, এখানে কি চিহ্ন আছে মাইনাস, তাহলে এইটা হয়ে যাবে প্লাস। এইখানে কি চিহ্ন আছে মাইনাস, যেহেতু মাইনাসটা আমরা কমন নিছি, এইটা হলো প্লাস। এখন এইটা দেখেন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম একটা সূত্রের মতো লাগতেছে আর কি। এইটা আমাদের বানাইতে হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই অঙ্কটা আপনার কিন্তু মনে রাখতে হবে, কারণ রিটেনে আসে, ঠিক আছে? এখন দেখেন এক্স স্কোয়ার মাইনাস, এইটাকে আমরা ওইভাবে লিখতে পারি কিনা দেখেন তো, এ স্কোয়ার প্লাস সূত্রের 2a, আর এখানে আমরা একটা 1 দিতে পারি 2ab, কারণ 1 দিলে তো মানের কোনো পার্থক্য হইতেছে না, শেষেরটা 1 স্কোয়ার। এখন দেখেন তো উপরের লাইন আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে মিলছে কিনা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত 1, এখানে দেখেন এক্স স্কোয়ার মাইনাস এটা মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি, এ কোনটা ওয়াই, বি কোনটা 1 হোল স্কোয়ার। এখন আমাদের কি হইতেছে এটা দেখেন তো, এরকম সূত্র পড়তেছে না, এরকম লাগতেছে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি এ মাইনাস বি। পৃথিবীর সবাই এই সূত্রটা পারে, কোনো সূত্র না পারলেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটা এ আর এইটা বি সম্পূর্ণ, ওয়াই প্লাস 1 হচ্ছে বি, তার মানে এ প্লাস বি গেল একটা, আর একটা হবে এ মাইনাস বি, দেখেন এ মাইনাস বি, তার মানে মাইনাস দিয়ে কিন্তু এই দুইটাকে গুণ করে দিতে হবে, মাইনাস ওয়াই আবার এই মাইনাস দিয়ে এটাও গুণ হবে মাইনাস 1, তার মানে দুইটা উৎপাদক আমরা পেয়ে গেলাম, একটা উৎপাদক এক্স প্লাস ওয়াই প্লাস 1 আর একটা এক্স মাইনাস ওয়াই মাইনাস 1। কোনটা আমাদের আছে দেখেন, কোনটা আছে, এই যে এইটা আছে, একটা উৎপাদক আমাদের দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই মাইনাস 1, তার মানে এক্স মাইনাস ওয়াই মাইনাস 1, ঠিক আছে? এমএসটি মিম বলছেন অধ্যায় ভিত্তিক ক্লাস চাই। অধ্যায় ভিত্তিক ক্লাস তো আমরা গতকালকেই করছি, 14 নম্বর অঙ্ক। এরপর আমাদের একটা অঙ্ক আছে ছোট, হ্যাঁ 14 নম্বর অঙ্কটা সবাই একটু বোঝার চেষ্টা করব। জ্যামিতির একটা অঙ্ক 14 নম্বর বলছে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এই যে একটা বৃত্ত, এই যে কেন্দ্র দিয়ে যারা যাবো এটাকে বলা হয় ব্যাস, এই সম্পূর্ণটাকে ব্যাস। আবার এটাকে যদি আমরা অর্ধেক লিখি মানে এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, এটা হচ্ছে ব্যাসার্ধ। এটা কি ব্যাসার্ধ, একটু মনে রাখেন, এটা ব্যাসার্ধ আর বরাবর চলে গেছে, এটা হচ্ছে ব্যাস, ঠিক আছে? ব্যাস এবং ব্যাসার্ধ চিনছে, কোনটা ব্যাস কোনটা ব্যাসার্ধ। লগ সূচকের দ্বারার উপর গুরুত্বপূর্ণ ক্লাস দিলে সবাই উপকৃত হবে। হ্যাঁ নেক্সট ক্লাস আমরা লগের উপরে দিব, আবার বলছিলাম সরি সূচকের উপরে, নেক্সট ক্লাস হবে সূচকের উপরে, যেদিনই দেই হয়তো সামনের সপ্তাহে দিব, কিন্তু সূচকের উপরে নেক্সট ক্লাস আপনি পাবেন সূচকের উপরে। তাহলে ব্যাস এবং ব্যাসার্ধ আমরা চিনি, ঠিক আছে? এখন একটা বৃত্ত আমরা ড্র করবো, যেহেতু বৃত্তের অঙ্ক, যদি আমরা বৃত্ত ড্র করে রাখাই সবচেয়ে সহজ হবে। এটা বৃত্তের কেন্দ্র আমাদের বলতেছে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, এই যে কেন্দ্র থেকে এই যে এটাকে বলা হয় যে আমি ঘুরাচ্ছি এটা পরিধি পর্যন্ত যে কোনো দূরত্ব, এটা হচ্ছে ব্যাসার্ধ সরি, এইটা হচ্ছে ব্যাসার্ধ। এই ব্যাসার্ধটা আমাদের কত দেওয়া আছে 13, ভালো কথা। এখন বলছে কোন বৃত্তের কেন্দ্র হতে 24 সেন্টিমিটার দীর্ঘ জ্যা, এই যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যদি স্পর্শ করে এইটা হচ্ছে জ্যা, এই যে এটা এই জ্যাটা হচ্ছে কত, এটার দৈর্ঘ্য হচ্ছে 24, কত বলতেছে 24 সেন্টিমিটার জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত হবে। এখন এই কেন্দ্র থেকে এই জ্যায়ের উপরে যদি একটা লম্ব অঙ্কন করি, যে এখানে কেন্দ্র থেকে কেন্দ্র কত, এই কেন্দ্র থেকে জ্যায়ের উপরে একটা লম্ব অঙ্কন করলাম, ঠিক আছে? এইটার দৈর্ঘ্য কত, এইটা আমরা ধরে নিলাম এক্স। দেখেন চিত্রটা আঁকাইতে পারলে আপনার অঙ্ক হয়ে যাবে, এটা 13 এটা এক্স। এখন এই যে লম্ব যে অঙ্কন করলাম জ্যায়ের উপরে, এটা জ্যা না, এই জ্যাটা ছিল 24, টোটালটা ছিল 24। যখন আমরা লম্ব অঙ্কন করলাম এই জ্যায়ের উপরে, এই লম্ব এই বরাবর যেটাকে সমান দুই ভাগে ভাগ করছে, মানে এইদিকে অর্ধেক এইদিকে অর্ধেক, তার মানে এই পর্যন্ত 12 আর এই পর্যন্ত 12 হয়ে গেল। তো আমাদের বের করতে হবে কোনটা, এই এক্স এর মান। এইটা দেখেন, এটা যদি আমরা একটু বাইরে নিয়ে আসি, এটা দেখতে এরকম মনে হইতেছে, দেখেন এরকম মনে হইতেছে, এইটা 13
এটা এক্স আর এটা 12। এটা কি একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা কি হয়েছে সমকোণী ত্রিভুজ যার একটি কোণ 90 ডিগ্রি। হ্যাঁ, সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি সমকোণের বিপরীতে থাকে এই সমকোণ, এটার বিপরীত পাশে থাকে অতিভুজ। তাহলে একটা সূত্র ছিল অতিভুজ স্কয়ার, এটা কি অতিভুজ স্কয়ার, মানে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। ঠিক আছে, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখন দেখেন আমাদের অতিভুজ কত, এই সমকোণের উল্টা পাশে থাকে অতিভুজ 13 স্কয়ার, লম্ব কত x প্লাস ভূমি কত এই 12 নিচের 12 স্কয়ার। এখন আমাদের x এর মানটা আমরা বের করতে পারবো না, দেখেন তো এটা 169, এখানে x স্কয়ার, এখানে হচ্ছে 12 12 144। তাহলে আমরা কি পাইতেছি একটু খেয়াল করে দেখবেন। তাহলে আমরা বলতেই পারি x স্কয়ার ইকুয়াল 169 মাইনাস 144। এরপর আমি মুখে মুখে করা যায় কীভাবে ওইটা আমি দেখাবো। মুখে মুখে করা যায়, এটা কত হবে 12 না 25 যদি হয় তাহলে x ইকুয়াল কত হবে √25 ইকুয়াল 5, মানে এই লম্বটা হচ্ছে এটা কত, এটা হলো 5, লম্বটা 5। এখন আমরা এত কিছু করব না, হ্যাঁ এত কিছু করব না, পরীক্ষার হলে কিভাবে করব, পরীক্ষার হলে কিভাবে করব এই টাইপের অঙ্ক আসলে পরীক্ষার হলে করার সিস্টেমটা আমি বুঝাই দিতেছি আপনাকে, যে পরীক্ষার হলে এই টাইপের অঙ্কগুলা এত কিছু করা লাগে না। দেখেন এটা এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব ছিল, ব্যাসার্ধ ছিল 13, এইটা ছিল কত 12, যখন এইখান 24, এটা ছিল 24, জ্যা ছিল 24, যখন এইখান থেকে এখানে একটা লম্ব অঙ্কন করলাম তখন এইদিকে 12 চলে আসলো, এইদিকে 12, আমাদের বের করতে হবে এই এক্স এর মানটা। সহজ হিসাব। আমরা সমকোণী ত্রিভুজের অনুপাতগুলো মনে রাখবো, কি অনুপাতগুলা এগুলো মনে রাখবো, জাস্ট 3 4 5, এটাকে 2 দ্বারা গুণ করলে, প্রত্যেকটাকে যদি 2 দ্বারা গুণ করি আরেকটা অনুপাত পাবো 6 8 10। আবার যদি এটাকে 2 দ্বারা গুণ করি, এটাকে 2 দ্বারা গুণ, আচ্ছা 2 দ্বারা গুণ করলাম একটা অনুপাত পাইলাম, যদি 3 দ্বারা গুণ করি তাহলে আরেকটা অনুপাত পাবো 3 4 3 3 9 9 12, আরেকটা পাবো কত 15। এই অনুপাতগুলো এইভাবে আপনি বের করবেন। এরপরে আরেকটা অনুপাত আছে, এটা মনে রাখবেন 12 13 না তো, এইভাবে মনে রাখেন 5 12 13, এগুলো একটু মনে রাখবেন পরীক্ষার হলের জন্য। 5 12 13 মানে সমকোণী ত্রিভুজের একটা 12 হলে একটা 12 একটা 13 হলে আরেকটা হবে 5। দেখেন 5 12 13 এগুলো সমকোণী ত্রিভুজের অনুপাত, একটু মনে রাখবেন। এগুলো তো প্রত্যেকটা তো গুণ করে বের হয়, 3 4 5 মনে রাখলে এই 3টা মনে থাকবে। আর এটা মনে রাখবেন 5 10 কত 13, এটাকে যদি 2 দ্বারা গুণ করেন আরেকটা অনুপাত পাবো 10 24 26। দেখছেন তাহলে 5 12 13 এটা সমকোণী ত্রিভুজের অনুপাত। যখনই আমরা দেখলাম, দেখেন যখনই আমরা দেখলাম এই যে পরীক্ষার হলে কিভাবে করব, এইটা এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হইতেছে 13, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হইতেছে 24, এখান থেকে যখন লম্ব অঙ্কন করলাম এইটা 12, তাহলে সমকোণী ত্রিভুজের একটা 13 আছে একটা 12 আছে আর একটা কত হবে 5 হবে। পরীক্ষার হলে জাস্ট এই যে এই জিনিসটি মনে রাখতে হবে। জাস্ট আমাদের জবমেদ বইয়ে কিন্তু এইভাবেই দেওয়া আছে, সমকোণী ত্রিভুজের অনুপাতগুলো মনে রাখার একটা সিস্টেম দেওয়া আছে। এই টাইপের অঙ্কগুলো প্রশ্ন দেখলেই আপনি পারবেন। এখন লাস্টের যে অঙ্কটা, সবার লাস্টের অঙ্ক, হ্যাঁ এইটা একটু বুঝাই দিই। আমাদের বলছিল একটা সুষম ষড়ভুজের একটি অন্তঃকোণের পরিমাণ কত। সুষম ষড়ভুজের 6টা কোণ থাকে, এই কোণগুলোর পরিমাণ কত আমরা আগে বের করবো টোটাল। এটা বের করার সূত্র হচ্ছে 2n - 4 × 90। এইটা হচ্ছে সূত্র, সরাসরি এটা মনে রাখতে হবে 2n - 4। এখানে ষড়ভুজ বলতে পারে, পঞ্চভুজ বলতে পারে, অষ্টভুজ বলবো, শুধু n এর মানটা পার্থক্য হবে। ষড়ভুজ বললে n এর মান 6, সপ্তভুজ বললে n এর মান 7, অষ্টভুজ বললে n এর মান 8, পঞ্চভুজ বললে n এর মান 5, শুধু n এর মানটা চেঞ্জ হবে। আমাদের কি বলছে ষড়ভুজ, তাহলে ষড়ভুজ তাহলে 2 × 6 - 4 × 90। ষড়ভুজের টোটাল কোণগুলোর সমষ্টি কত, 6 × 12, 12 থেকে 4 বিয়োগ করেন 8 × 90, তাহলে 8 নং 72 720 ডিগ্রি। সবগুলো একটা ষড়ভুজের 6টা কোণ থাকে, 6টা কোণের সমষ্টি হচ্ছে 720, 6টা কোণের সমষ্টি 720। তাহলে আমাদের বলছে একটি কোণের পরিমাণ কত, তাহলে 6টা কোণের পরিমাণ যদি 720 ডিগ্রি হয়, একটা কোণের পরিমাণ কত, তাহলে এটাকে 6টা কোণের পরিমাণ 720 ডিগ্রি, একটা কোণের পরিমাণ 6 12 72 120 ডিগ্রি। একটা সূত্র দিয়ে এখানে আবারও বলতেছি, পরীক্ষার হলে বলতে পারে সপ্তভুজ, অষ্টভুজ, কে পঞ্চভুজ, যাই বলুক সূত্র একটাই 2n - 4 × 90। এখান থেকে বের করে জাস্ট যদি বলে একটি কোণের পরিমাণ কত, তাহলে আমাদের ভাগ করে দিতে হবে। ঠিক আছে, অনেকে দেখলাম করেই ফেলছেন। তো যারা
আজকের ক্লাসটা যাদের ভালো লাগছে তারা এক লাইন বলবেন ক্লাস সম্পর্কে। আর অবশ্যই অবশ্যই আপনি যদি প্রাইমারি বা নিবন্ধন বা 11 থেকে 20তম গ্রেডের চাকরির পরীক্ষার্থী হয়ে থাকেন, আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখবেন। আর বেশি কিছু বলবো না, শুধু আমি বলবো যে এই বই সেটটা নিয়ে নেবেন, আর কিছু আপনার লাগবে না। আমরা রেগুলার আপনাকে ফ্রি ক্লাস প্রোভাইড করব, কোনো কোর্সেও ভর্তি হওয়া লাগবে না আমাদের। যদিও আমাদের কোর্স চালু আছে, ভর্তি হবে এরকম না, কিন্তু আমরা এত যত্ন সহকারে আপনাকে প্রাইভেট বেসেও কেউ পড়াবে না এইটা। আর যারা এখনও শেয়ার করেন নাই, আমরা মাঝে মাঝে কি করবো আবার বলতেছি, মাঝে মাঝে প্রশ্ন সমাধান করব, মাঝে মাঝে জব ম্যাথ বই থেকে পড়াবো। ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই অবশ্যই, যাদের ভালো লাগছে তারা অবশ্যই শেয়ার করে দিবেন ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবেন। এই যে আপনারা যদি শেয়ার করেন তাহলে কি হয়, আমাদের ইন্সপায়ারেশন, মানে আমাদের ভালো লাগে যে না ক্লাসটা স্টুডেন্টদের ভালো লাগতেছে। ঠিক আছে? আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন। আমরা কিন্তু এখানে কয়টা 2টা ক্লাস গেল না, আমরা কিন্তু টোটাল 50টা সেট প্রশ্ন এইভাবে সমাধান করে দেব। ঠিক আছে? আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবার তাড়াতাড়ি একটা রিজিকের ব্যবস্থা হয়ে যাক। খোদা হাফেজ।